এক্সাম্পলটা দেখতে পাচ্ছি, সেই এক্সাম্পল নিয়ে যদি একটু কথা বলি যে এক্স সমান সমান 444, ওয়াই সমান সমান 555 যদি আমরা দেই, এবং আমরা যদি এরকম ভাবে ডেফ অ্যাড এ বি এবং হচ্ছে যে আমাদের প্রিন্ট দ্য সাম এবং প্রোডাক্ট যদি আমরা করি, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন যদি আমরা করি, সেক্ষেত্রে আমাদের এই প্রোগ্রামটাকে রান করলে কত আসবে উত্তর? সাম কত হবে? এখানে সামটা কত হবে? 999। 999। 999। আমরা কিন্তু এখানে বলেছিলাম এক্স এবং ওয়াই, আর আমরা এখানে বলছি অ্যাড এ এবং বি। ও আচ্ছা এবং আচ্ছা। বলেছিলাম যে ফাংশনের ক্ষেত্রে এটা কোনো, যখন আমরা এই ডিক্লেয়ার গুলো করব ফাংশনের ক্ষেত্রে কিন্তু ইনপুট হিসেবে এটা নিবে না। ইনপুট হিসেবে যখন আমরা ফাংশনটাকে কল করব, যখন আমরা এভাবে কল করব, তখন আমাদের কিন্তু ভ্যালুগুলো ইনপুট হিসেবে নিবে। আমরা যদি এভাবে কল করি তখন আমাদের ইনপুট হিসেবে নিবে। আমরা যদি আবার প্রোডাক্ট দিই, ডিইউসিটি প্রোডাক্ট এক্স কমা ওয়াই, এভাবে যদি আমরা দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই এক্স এবং ওয়াই এর মানটা নিবে। সরাসরি যদি আমরা কল না করি তাহলে কিন্তু ফাংশন এ এবং বি কি জিনিস সেটা চিনবে না। সো আমরা যদি উপরে যে উদাহরণটা, এই যে উদাহরণটা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এই উদাহরণ থেকে যদি আমরা বলি এক্স, এই এক্সটা কি? এক্স এবং ওয়াই, এই এক্স এবং ওয়াইটা কি? ভেরিয়েবল। ভেরিয়েবল স্যার। ইয়েস, ভেরিয়েবল। আর ডিইএফ দিয়ে আমরা বোঝাই হচ্ছে ফাংশন, মেথড, ফাংশন। মেথড এবং ফাংশন পাইথনে একই জিনিস, আমি বলেছিলাম। জাস্ট বেসিক কিছু পার্থক্য আছে। একটা হচ্ছে যে যখন একটা ফাংশন, ফাংশনের ভিতরে, যখন একটা ক্লাসের ভিতরে যখন ফাংশন লেখা হবে তখন আমরা সেটাকে বলবো হচ্ছে মেথড। কিংবা আমরা যখন ইন্টার প্রোগ্রাম আছে, যে এই যে একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামের ভিতরে যখন একটা ফাংশন থাকবে তখন এটাকে বলবো আমরা মেথড। আর যখন আমরা বাইরে থেকে যখন কল করব, আরেকটা প্রজেক্ট থেকে যখন এই প্রজেক্টকে কল করব, এই প্রজেক্টের এই মেথডটাকে, এই ফাংশনটাকে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে ফাংশন। এটা হচ্ছে পাইথনের বেসিক আর কি, ফাংশন আর মেথডের মধ্যে পার্থক্য বলা হয়। সো আমরা যদি দেখি, বলেছিলাম যে ডিইএফ দিয়ে ফাংশন প্রকাশ করা হয়। আর পাইথনে আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে সিএলএ ক্লাস দিয়ে, এরপর ক্লাসের নাম যদি আমরা দিই এ, এভাবে ক্লাস ডিফাইন করা হয়। সো একইভাবে আমরা যদি কোনো একটা প্রোগ্রাম লিখি পাইথনে, যেমন আমাদের সি প্রোগ্রামের কথা যদি চিন্তা করি কিংবা জাভা প্রোগ্রামের কথা চিন্তা করি, আমরা কিন্তু ক্লাস ডিফাইন করে ক্লাসের ভিতরে আমরা মেথড লিখি। মেথডের ভিতরে আমরা এর অথবা মেথডের বাইরেও আমরা ভেরিয়েবল এভাবে সেট করতে পারি, বাট সেটা হতে হবে ক্লাসের ভিতরে। তো পাইথন প্রোগ্রামিং এর বিউটি হচ্ছে যে আমরা একইভাবে এরকম ভাবে আলাদাভাবে ভেরিয়েবল লিখতে পারি, আলাদাভাবে আমরা একটা প্রজেক্টের ভিতরে এরকম মেথডও লিখতে পারি, আবার ক্লাসও ডিফাইন করতে পারি। সো একটা প্রজেক্টের ভিতর আমরা মাল্টিপল ভাবে ইউজ করতে পারি। এটা হচ্ছে পাইথনের একটা বিউটি। সো এই যে ভেরিয়েবল বলি কিংবা আমাদের এই যে মেথড বলি অথবা ক্লাস যেটাই বলি না কেন, এই ধরনের এই গ্রুপ অফ ফাংশন, এখানে যেমন দুইটা ফাংশন আছে, গ্রুপ অফ ক্লাস হতে পারে কিংবা একটা ক্লাস হতে পারে, এবং গ্রুপ অফ ভেরিয়েবলস, এই এই যে গ্রুপ অফ ভেরিয়েবলস, ফাংশন এবং ক্লাসগুলো একটা ফাইলের ভিতরে সেভ থাকে। আমরা যখন দেখাচ্ছি এই সবগুলো মিলিয়ে আমরা যখন একটা ফাইল করব, একটা ফাইলের ভিতরে সেভ করব, সেই ফাইলটার একটা নাম দিতে হয়। যেমন আমরা যখন এখান থেকে রান করি, আমাদের ব্যাকএন্ডে একটা ফাইল ক্রিয়েট হয়ে কিন্তু নোটপ্যাড, জুপিটার নোটপ্যাড, এটা রান হচ্ছে। So এটাকে যখন আমরা একটা ফোল্ডার রাখি, যেমন একটা ডেট, একটা ফোল্ডার ক্রিয়েট করি আমরা, ফোল্ডার ক্রিয়েট করছি হচ্ছে টেস্ট নামের একটা ফোল্ডার ক্রিয়েট করি, অথবা প্র্যাকটিস, প্র্যাকটিস নামের একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এই ফোল্ডারের ভিতরে আমরা এই একটা প্রজেক্টের নাম দিব হচ্ছে টেস্ট, টিইএসটি, টেস্ট। এবং পাইথনের জন্য এক্সটেনশন হচ্ছে পিওয়াই। আমরা প্রথম ক্লাসও বলেছিলাম, পাইথনের যে কোনো প্রোগ্রাম যখন আমরা লিখবো ডট পিওয়াই দিয়ে যখন লিখবো, তখন পাইথন মনে করবে এটা একটা পাইথন প্রোগ্রাম এবং সেটাকে সে কম্পাইল করবে পিভিএম দিয়ে এবং সেটাকে রান করবে। সো টেস্ট ডট পিওয়াই যখন আমরা লিখবো, অথবা আমরা যে কোনো নোটপ্যাডে লিখে আমরা সেভ করব যখন ডট পিওয়াই, এবং দেখেন আমার এখানে সাথে সাথে কিন্তু একটা সিম্বল চেঞ্জ হয়ে যাচ্ছে, পাইথনের সিম্বল। তারপর আমরা যখন এটা এডিট করতে পারি, আমরা ভিএস কোড দিয়ে এডিট করতে পারি, যে কোনো কিছু দিয়ে আমরা এডিট করতে পারি, নোটপ্যাড হোক, এডিট প্লাস, যে যেটাই কমফোর্ট ফিল করি,
আমরা সেটাতে যদি এডিট করি, আমরা ধরি ভিএস কোড যেহেতু প্রথম দিন আমরা করেছিলাম, ভিএস কোডও করতে পারি। তো ভিএস কোডে আমরা এটা ওপেন করে নিচ্ছি। এখন ডাবল ক্লিক করলে আমাকে ভিএস কোডে ওপেন হবে এটা। ভিএস কোডে ওপেন করার পরে আমি ফুল প্রোগ্রামটা রান এখানে পেস্ট করে দিচ্ছি। আমার যে নোটপ্যাডে যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা আমি কপি করে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে আমি সেভ করছি। সেভ করার পরে যখন আমাদের প্রোগ্রামটা রান করব আমরা, আমার এখানে এক্সটেনশনটা সেট আপ দেওয়া নেই, পাইথন এক্সটেনশন। পাইথন এক্সটেনশন সেট আপ দেওয়ার পরে আমরা এখানে প্লে বাটনটা পাবো আর কি, রান করার জন্য, পাইথন রান করার জন্য বাটনটা পাবো। সেটা রান হতে থাকুক। আর আমি এই দিক দিয়ে দেখাচ্ছি যে এখানে সেভ করলাম, সেভ করার পরে আমরা এখানে প্লে বাটনটা ক্লিক করলে আমাদের রান হবে। অথবা আমরা যদি আমাদের কমান্ড প্রমোট এই লোকেশনে কমান্ড প্রমোট অন করি, সিএমডি, সিএমডি যদি লিখি সিএমডি, তাহলে সরাসরি আমাকে এই লোকেশনে এই লোকেশনে সে জাম্প করবে। দেন আমাদেরকে লিখতে হবে পাইথন স্পেস দিয়ে, আমাদের জাস্ট ওই পাইথনের ফাইলটা লিখতে হবে। ফাইল লিখে আমি যখন ইন্টার প্রেস করব, তখন আমাকে এই আউটপুটটা দেখাবে, আমি যে আউটপুটটা চেয়েছিলাম। সো আমি আউটপুটটা চেয়েছিলাম, শুধুমাত্র দুইটা কল করেছি, অ্যাড এবং প্রোডাক্ট। সো গুণ এবং যোগফলটা আমাকে দেখিয়েছে। তো এভাবে আমাদের একটা পাইথন প্রোগ্রাম রান করতে হয়। এভাবে আমাদের একটা পাইথন প্রোগ্রাম রান করতে হয়, এবং আমরা দেখতে পাচ্ছি যে, সো আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামের ভিতরে ভেরিয়েবল আছে, মেথড আছে এবং ক্লাস আছে। সো এই ধরনের এই গ্রুপ অফ স্টেটমেন্ট, গ্রুপ অফ ভেরিয়েবলস, গ্রুপ অফ ক্লাস যখন একটা ফাইলে লেখা হয়, এই ফাইলগুলোকে বলা হয় মডিউল। এই ফাইলগুলোকে বলা হয় মডিউল। সো আজকের আমাদের টপিকস হবে হচ্ছে মডিউল এবং প্যাকেজ নিয়ে। সো আজকে আমাদের টপিকস হচ্ছে মডিউল অ্যান্ড প্যাকেজেস, প্যাকেজ, মডিউল এবং প্যাকেজ। সো আমরা বুঝতে পেরেছি যে মডিউল কি। আমরা কি বুঝতে পেরেছি মডিউল কি? যখন একটা ফাইলে একটা অথবা একের অধিক এরকম ভেরিয়েবল থাকবে, এরকম ফাংশন থাকবে, এবং ক্লাস থাকবে, নাও থাকতে পারে, এই ক্লাসটা নাও থাকতে পারে, আমরা এটা ক্লাসটা কেটে দিই, যেহেতু ক্লাসের কোনো ব্যবহার নেই আমরা কেটে দিই। যাই থাকুক না কেন, এই গ্রুপ অফ এরকম স্টেটমেন্ট যদি থাকে, ভেরিয়েবল এবং ফাংশন অথবা এবং ক্লাস, অথবা যদি শুধুমাত্র ভেরিয়েবল থাকে একটা ক্লাসে, এই ধরনের ফাইলটাকে বলবো আমরা মডিউল। এটা হচ্ছে একটা মডিউল। সো এই ফাইলটাই হচ্ছে আমাদের যে ফাইলটা ক্রিয়েট হয়েছে, আমরা যে ফাইলটা ক্রিয়েট করেছি, এই ফাইলটার নাম হচ্ছে মডিউল। ক্লিয়ার? সো এই মডিউলে, এই আরেকবার মডিউলে, বলেন। হ্যাঁ, একটা ফাইলে যখন এরকম একটা ডট পিওয়াই দিয়ে বুঝবো আমরা এটা একটা ফাইল। সো টেস্ট ডট পিওয়াই হচ্ছে একটা পাইথনের ফাইল। যখন ডট পিওয়াই এক্সটেনশন পাবো, ডটের পরে যে এক্সটেনশন, যেমন টেক্সট ফাইল থাকলে আমাদের হয় টিএক্সটি, আমরা যখন টেক্সট ফাইল হয় তখন হয় টিএক্সটি। আবার ওয়ার্ড ফাইল যখন আমরা নিব সেটা হয় ওয়ার্ড ডক্স, ডিওসিএক্স ডক্স, এবং 2003-এর ভার্সনের আগে থাকলে ডিওসি, এরকম ভার্সন হয়। তো এক একটা ফাইল, এক একটা ফাইলের ভিতরে যখন এরকম এক একটা ফাইল, যখন একটা ফাইলের ভিতরে গ্রুপ অফ ভেরিয়েবল, গ্রুপ অফ ফাংশন এবং গ্রুপ অফ ক্লাস এরকম সমন্বয় করে থাকবে, তখন আমরা সেই পাইথনের সেই ফাইলটাকে বলবো মডিউল। যখন পাইথনে, যেমন এখানে যদি আমরা খেয়াল করি যে আমাদের এখানে আছে এক্স এর মান, আমাদের এখানে এক্স ওয়াই এর মান, এবং একটা মেথড আছে, একটা হচ্ছে অ্যাড এর মেথড প্লাস সামেশন করার জন্য, আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের মেথড। সো আমরা আবার কল করেছি, কল না করলেও সমস্যা নেই, আমরা এখানে কল করব না। সো এভাবে আছে আর কি। সো এইভাবে যদি একটা ফাইলের ভিতরে ভেরিয়েবল এবং ফাংশন ক্লাসগুলো থাকে, তাহলে এই ফুল ফাইলটাকে বলা হবে মডিউল। ফাইলের ভিতরে কি আছে সেটা ইম্পর্টেন্ট না, এই ফাইলটাকে বলা হবে মডিউল। সোজা কথা হচ্ছে ডট পিওয়াই দিয়ে যে ফাইলটা ক্রিয়েট হবে সেই ফাইলটা হচ্ছে একটা মডিউল। সেই মডিউলের ভিতরে গ্রুপ অফ ভেরিয়েবল থাকতে পারে, গ্রুপ অফ ফাংশন থাকতে পারে, গ্রুপ অফ ক্লাস থাকতে পারে। বিষয়টা কি ক্লিয়ার? জি, থ্যাংক ইউ।
সো এটা হচ্ছে টেস্ট ডট পিওয়াই, আমরা একটা মডিউল ক্রিয়েট করেছি, আমাদের নতুন আরেকটা ফাইল আসছে, এটা আমরা ক্রিয়েট করেছি, এখন নতুন একটা ফাইল আমরা নিব। এটা হচ্ছে আমরা নাম দিচ্ছি ডে 8 ফাইল, day8.py। সো day8.py আমরা ফাইল নাম দিয়েছি, এবং এটা যখন আমরা ওপেন করব, ভিএস কোড ওপেন করতে পারি অথবা যে কোনো আমাদের এডিটর দিয়ে আমরা ওপেন করতে পারি। ওপেন করব, করার পরে আমরা এখন চাচ্ছি যে আমাদের যে মডিউলটা ক্রিয়েট করা হয়েছে টেস্ট ডট পিওয়াই নামের যে মডিউলটা আছে, সেই মডিউলের ভিতরে দুইটা ভেরিয়েবল আছে। সেই দুইটা ভেরিয়েবল কি কি আছে? এক্স এবং ওয়াই। আমরা দেখেছি এক্স এর মান দিয়েছিলাম 444, ওয়াই এর মান দিয়েছিলাম 555, এবং দুইটা মেথড আছে। দুইটা মেথড আমরা দিয়েছিলাম, একটা অ্যাড মেথড আর একটা হচ্ছে প্রোডাক্ট মেথড, রাইট? আমরা এখানে একটু যদি দেখে নিই আর কি, আমাদের কি কি আছে? দুইটা ভেরিয়েবল এক্স ওয়াই এবং দুইটা মেথড, অ্যাড মেথড এবং আরেকটা হচ্ছে প্রোডাক্ট মেথড। সো আমরা এই মেথড যে মডিউলটা আছে, এই মডিউলটা আমরা আরেকটা ফাইল থেকে, আরেকটা মডিউল থেকে অ্যাক্সেস করতে চাই, তখনই আমাদের এই মডিউলটার প্রয়োজন হবে। সো আমরা যদি অ্যাক্সেস করতে চাই, তখন আমাদের একটা ফাংশন ইউজ করতে হবে, পাইথনের ফাংশন। সেটা হচ্ছে ইম্পোর্ট ফাংশন, PORT, ইম্পোর্ট। যখন আমরা ইম্পোর্ট ফাংশনটা কিওয়ার্ডটা ইউজ করব, তখন অটোমেটিক্যালি পাইথন বুঝে নেবে আমাকে কিছু একটা ইম্পোর্ট করতে বলেছে। এখন আমরা কি ইম্পোর্ট করতে বলবো? আমাদের সেই মডিউলের নাম কি ছিল? ফাইলের নাম আর কি, ডট পিওয়াই দিয়ে যে ফাইলটা করেছি, ডট পিওয়াই এর আগের যেই নামটা আছে, ফাইলের যে নাম, এটাই হচ্ছে মডিউলের নাম। সো এই মডিউলের নাম হচ্ছে টেস্ট। সো ইম্পোর্ট টিইএসটি দিব। দেওয়ার পরে আমরা যদি এখন চাই যে এই মডিউল থেকে এখন একটা প্রিন্ট করব আমরা জাস্ট টিইএসটি এর একটা ভেরিয়েবলকে আমরা অ্যাক্সেস করব, সেই ভেরিয়েবলটা কি? এক্স। সো ইম্পোর্ট দিয়ে স্পেস দিয়ে আমাদেরকে মডিউলের নাম দিতে হবে। দেওয়ার পরে সেই মডিউলের কোন একটা ভেরিয়েবল অথবা মেথডকে যখন আমরা অ্যাক্সেস করতে যাব, তখন আমাদেরকে এভাবে টেস্ট ডট এক্স এরকম দিতে হবে। সো আমরা এটা যদি এখানে না রেখে আমরা কপি করে আমাদের বাইরেও যদি রাখি, অথবা যেহেতু আমরা বাইরে, আমাদের এখানে আমরা এই জুপিটার নোটবুক খুলেছি, সুতরাং এই লোকেশনে যদি আমরা রাখি, সো জুপিটার নোটবুক থেকেও আমরা অ্যাক্সেস করতে পারবো। সো এখানে আমরা জাস্ট ইম্পোর্ট ইম্পোর্ট দিয়ে আমাদের সেই মডিউলের নাম দিব। কেন আমরা ওই লোকেশনে রাখলাম? কারণ হচ্ছে যে আমাদের এই যে নোটপ্যাড, জুপিটার নোটবুক, সে এই ফোল্ডারে আছে, সেজন্য। যদি এই ফোল্ডারে না থাকতো, অন্য ফোল্ডার থেকে যদি আমরা ইম্পোর্ট করতে চাইতাম, তাহলে যে ডট ডট স্ল্যাশ এভাবে ইম্পোর্ট করতে হতো। যাই হোক, আমরা ইম্পোর্ট টেক্সট দিলাম। টেক্সট দেওয়ার সাথে সাথে আমাদের এই প্রোগ্রামটা অটোমেটিক্যালি টেস্টের ভিতরে যেই ভেরিয়েবল গুলো আছে, যেই স্টেটমেন্ট গুলো আছে, সবগুলো সে ইনিশিয়াল করে নিবে, তার মধ্যে নিয়ে নিবে। এরপর আমরা একটা প্রিন্ট মেথড দিয়ে আমরা টেস্ট ডট এক্স, এটা আমরা যখন দিয়ে আমরা রান করব, তখন আমরা এই ফ্যাসিলিটার এই রান হবে, আমাদের এক্স এর ভ্যালুটা রান। সো আমরা যদি এই প্রোগ্রামটা আমরা একটু ভিতর থেকে রান করি, ডে 6 এর থেকে, এখান থেকে যদি আমরা রান করি, সো প্রিন্ট টেস্ট ডট এক্স, সেভ করলাম। সেভ করে যদি আমরা এখন ভিতর থেকে রান করি, এখান থেকে ডে 6 লোকেশনটা আমি একটু দেখে নেই, প্র্যাকটিস, ইয়েস। সো পাইথন স্পেস আমাদের ডে 8। সো আমরা যখন এটা রান করেছি, তখন আমাদেরকে 444 নামে এটা কিন্তু অ্যাক্সেস হয়েছে। খেয়াল করছি আমরা, আমাদের কিন্তু এক্স এর যে ভ্যালুটা ছিল, সেই ভ্যালুটা কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারছি। ক্লিয়ার? সো একইভাবে আমরা যদি এখানে প্রিন্ট যেমন দিয়েছি, আবার মেথড কল করি, ধরি আমাদের টিইএসটি টেস্টের ভিতর একটা মেথড ছিল অ্যাড মেথডে আমরা দুইটা ভ্যালু পাঠাই, 100, 200, এবং আরেক একইভাবে টেস্ট ডট আমাদের যে প্রোডাক্ট ফাংশন ছিল, প্রোডাক্ট, ধরি হচ্ছে 25, 4 এরকম পাঠাচ্ছি। পাঠিয়ে আমরা এটা সেভ করে যখন রান করব, তখন আমাদেরকে কিন্তু এভাবে রান হচ্ছে। খেয়াল করছি আমরা প্রোডাক্ট এবং সাম এটা পেয়ে গিয়েছি। সো এই
বিষয়টা পুরাটা চলে আসছে কোথা থেকে? টেস্ট নামে যার একটা ফাইল আছে, টেস্ট নামে যে ফাইলটা ক্রিয়েট করা আছে, সেই মডিউল থেকে আমি কিন্তু এই ভেরিয়েবল গুলো অ্যাক্সেস করতে পারছি, এই অবজেক্ট গুলো অ্যাক্সেস করতে পারছি। বিষয়টাকে ক্লিয়ার? কারো কোনো কনফিউজ আছে এখানে কিভাবে রান করলাম? ক্লিয়ার স্যার। আমার আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে একটু রেসপন্স করেন, না হলে মনে হবে যে নেটওয়ার্কের সমস্যা কিনা, নাকি সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন কিনা। সো আমরা যখন এই প্রোগ্রামটা রান করলাম, রান করে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কমান্ড প্রমোটে আমরা কিন্তু সাকসেসফুলি রান করছি, বাট আমাদের নোটপ্যাডে কিন্তু এটা রান হচ্ছে না। নোটপ্যাডে বলছে যে মডিউল টেস্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট এক্স, মানে সেই মডিউলটাকে চিনছে না। কারণ কি? কারণ হচ্ছে যখন আমরা এই প্রজেক্টটা রান করব, ইম্পোর্ট করব, এই ইম্পোর্ট করা মানে কি, এই টেস্ট মডিউলটাকে কল করব, কল করার সাথে সাথে আমাদের এই ফোল্ডারের দিকে যদি খেয়াল করেন, আমাদের অটোমেটিক্যালি পাইথন ভার্চুয়াল মেশিনে একটা পাই ক্যাশ নামের একটা ফোল্ডার ক্রিয়েট করবে। এটা কিন্তু আমরা ক্রিয়েট করিনি, অটোমেটিক্যালি এই ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে। এবং এখানে এই যে দেখেন, কম্পাইলারের জন্য পাইথন একটা কম্পাইলার ফাইল তৈরি করে রেখেছে। সো এই ফাইল পরবর্তীতে আমরা যখন আবার এটা কেন তৈরি করে, কারণ হচ্ছে মডিউলকে যখন পরবর্তীতে আবার কল করব, যাতে এই ক্যাশ থেকে এই ডাটাগুলো আবার কল করে। আর এটা হচ্ছে পাইথনের বিল্ট ইন একটা ফিচার, যখন মডিউল কল করব সাথে সাথে আমাদের আন্ডারস্কোর পাই ক্যাশ নামের একটা ফাইল ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, এবং ওই ফোল্ডারের ভিতরে আমাদের একটা ফাইল থাকবে। So, এই মডিউল ইউজ করার জন্য আমাদের সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে দেখেন, আমাদের যদি এরকম একটা ফাংশন থেকে থাকে টেস্ট ডট পিওয়াই, আমাদের একটা মডিউলের ভিতর অনেকগুলো ফাংশন আছে, সেই ফাংশনগুলো যদি থেকে থাকে আমাদেরকে নতুন করে আর ফাংশন লিখতে হবে না, শুধুমাত্র কল করতে হবে, কল করব। এই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে মেনটেন করা খুব সুবিধা। আমাদের একটা রাখছি ডাটাবেস কানেকশনের জন্য, একটা এরকম মডিউল তৈরি করে রেখেছি, একটা মডিউল তৈরি করেছি শুধুমাত্র যত ধরনের সামেশন করবে, সব সামেশন গুলো একটা মডিউল, একটা মডিউল করবে যত ধরনের মাল্টিপ্লিকেশন আছে, একটা মডিউল করবে লোন নিয়ে সব কাজ করবে, একটা মডিউল সব কাজ করবে হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নিয়ে। এইভাবে আমরা একাধিক মডিউল ক্রিয়েট করে রাখতে পারি, যেটা আমরা মেনটেন করা আমাদের জন্য, কোডারদের জন্য সুবিধা। আরেকটা হচ্ছে যে কোড রিউজেবিলিটি করতে পারছি, এবং একটা প্রোগ্রাম বারবার যেহেতু লিখতে হচ্ছে না, কোড রিউজেবল করছি, সুতরাং এটার রিডিং পারফরমেন্স অনেক বেড়ে যাবে, সুতরাং আমাদের প্রোগ্রামিং এর পারফরমেন্স অনেক বেড়ে যাবে। সো এভাবে আমাদের একটা মেথডকে এভাবে কল করে আমাদের কাজ করতে হয়। তো আমরা কি সবাই পারবো তো এভাবে মেথড? আমরা যখন এই যে পরবর্তী যে ক্লাসগুলো করব, ওখানে কিন্তু এভাবে আমাদের ইনপুট করতে হবে বিভিন্ন মডিউল, ইনপুট করতে হবে বিভিন্ন ধরনের এরকম মডিউল, ইনপুট করে সেখান থেকে কল করতে হবে। সো এই জন্য আসলে এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। সো এই যে ইম্পোর্ট আমরা করেছি, সো ইম্পোর্ট টেস্ট যখন আমরা করলাম, তখন যেটা হয়েছে যে আমাদের এই যে পেজটা আছে এখানে, আমাদের যে এই যে এখানে যে ভেরিয়েবল গুলো আছে, দুইটা দুইটা ফাংশন আছে, আরো অনেক ফাংশন থাকতে পারে, যাই থাকুক না কেন, সবগুলো আমাদের এই যখন কল করলাম আমরা, সবগুলো কিন্তু সে ইনিশিয়াল করে নিয়েছে, সবগুলো সে নিয়ে আসছে। তো আমার দরকার হচ্ছে যে না, আমার শুধুমাত্র অ্যাড এবং প্রোডাক্ট দরকার, আমার শুধু শুধু এক্স ওয়াই ভেরিয়েবলকে কেন আমি কল করব? সো এই ধরনের কেসে আমরা ইউজ করতে পারি আরেকটা আমাদের কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে ফ্রম, FROM। পাইথনকে বলা হয় যে জাস্ট একটা ইংলিশ স্টেটমেন্ট ল্যাঙ্গুয়েজ। কারণ ফ্রম মানে কি? হতে। ফ্রম টেস্ট মানে এই মডিউল থেকে আমরা ইম্পোর্ট করব, ইম্পোর্ট জাস্ট আমাদের দুইটা অ্যাড কমা দিয়ে প্রোডাক্ট, প্রোডাক্ট। সো এই দুইটা মেথড আমরা ইম্পোর্ট করব। সো যখন এই দুইটা মেথড ইম্পোর্ট করব, আমাদের আর নতুন করে যে টেস্ট ডট অ্যাড আমরা যেটা লিখেছি, নতুন করে আর এই টেস্ট মডিউলের নাম দিয়ে ডট দিয়ে আর কল করার প্রয়োজন হবে না, সরাসরি আমরা অ্যাড দিয়ে কল করতে পারবো। সো আমরা এটা সেভ করি, সেভ করে আমরা যদি রান করি, দেখতে পাবো আমাদের কোনো প্রবলেম নেই। আগে যেটা ছিল, চারটা চার ছিল, তিনটা চার ছিল, যেটা এক্স, আমরা এক্সটাকে সরিয়ে দিয়েছি, আমাদের সামেশন এবং প্রোডাক্ট পারফেক্টলি রান হয়েছে। আমরা যদি এখানে চেঞ্জও করে দেই, আমরা এখানে যদি চেঞ্জ, অনেকের হয়তো মনে মনে হতে পারে যে আমাদের যেহেতু ক্যাশ আছে, ক্যাশ থেকে হয়তো এটা লোড হচ্ছে। সো ক্যাশ থেকে লোড হচ্ছে কিনা কিনা সেটা আমরা চেক করি। আমাদের এখানে ভ্যালু চেঞ্জ করে দিই, 50 টু 100, এখানে 2 দিচ্ছি। সো এটা সেভ করি,
সেভ করার পর আমরা যদি আবার রান করি, আমরা দেখতে পাবো যে আমাদের ভ্যালু চেঞ্জ করার সাথে সাথে কিন্তু আবার আমাদের মানে এক্সিকিউশনটাও চেঞ্জ হয়ে গেছে। সেভাবে আমরা ফর্ম কিওয়ার্ড দিয়ে, ফর্ম স্পেস দিয়ে, মডিউলের নাম, তারপরে ইনপুট দিয়ে আমরা স্পেসিফিক আমাদের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টটাকে আমরা ইনপুট করতে পারি। আমার দরকার এখন এক্স এবং ওয়াই কে দরকার। সো আমি আর মেথডকে আর কল করব না, এক্স এবং ওয়াই কে ইনপুট করব। ইনপুট করে আমরা প্রিন্ট দিব, প্রিন্ট এক্স প্লাস ওয়াই। জাস্ট আমরা এটা প্রিন্ট দিব। সেভ করছি, সেভ করে আমরা আবার রান করি। রান করে দেখবো শুধুমাত্র আমাদের এক্স এবং ওয়াই এর ভ্যালু এখানে প্রিন্ট হয়েছে। বিষয়টা কি ক্লিয়ার? কিভাবে আমরা ইনপুট করব, কিভাবে আমরা স্পেসিফিক একটা আইটেম ইনপুট করব, এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার ক্লিয়ার স্যার। প্র্যাকটিস একই করতে সাথে হবে। কি আমরা ভ্যারিয়েবলের পাশাপাশি মেথডও আপলোড মেথড, জি করতে স্যার, পারি? আমরা এখন স্যার সবগুলো যদি চাই সবগুলো আমরা কল করতে পারবো স্যার। একই সাথে আমরা অ্যাড 23 25 দিচ্ছি এবং প্রোডাক্ট প্রোডাক্ট আমরা দিচ্ছি 12,2। আমরা এটা সেভ করি, সেভ করে রান করি। আমরা দেখতে পাচ্ছি একই সাথে সবগুলোই ইনপুট থ্যাংক ইউ হয়েছে। থ্যাংক তো ইউ। এভাবে আমরা সবগুলো ইনপুট করতে পারি। সো আমরা দেখলাম যে কিভাবে মডিউল, সরাসরি মডিউল ইনপুট করতে হয়, এবং মডিউল ইনপুট করলে সবগুলো যেই ভিতরে যেই অবজেক্ট গুলো আছে সবগুলো অবজেক্টে আমরা ইনিশিয়াল হয়ে যায়, কল হয়ে যায়। আর আবার আবার আমরা এটাও দেখলাম যে কোনো পার্টিকুলার যদি আমরা একটা এলিমেন্ট চাই সেই এলিমেন্টটাকেও আমরা কল করতে পারি। সো এখন আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই মডিউলের একটা ফিচার আছে মেম্বার, মেম্বার এলাইসিং, এলিয়াস, এলিয়াসিং। সো আমরা নাম থেকে বুঝতে পারছি এটা হয়তো একটা ছদ্মনাম ইউজ করতে হবে। স্যার জি জি। স্যার এই কমান্ড প্রম্পট ছাড়া কি আর আসলে কোনোভাবে রান করা সম্ভব না? কিছু রান হচ্ছে না কিন্তু আপনার না না, নোটপ্যাডে বা আপনার নোটপ্যাডে রান হবে না এই কারণে আমি বললাম তো যে যখন আমরা মডিউল নিয়ে কাজ করব তখন কিন্তু আমার একটা বাই ডিফল্ট এই যে ক্যাশ ফাইল তৈরি ক্যাশ হবে। ক্যাশ হচ্ছে না। হ্যাঁ, নোটপ্যাডে যখন আমরা রান করব তখন কিন্তু আমার এই ক্যাশ ফাইলটা নোটপ্যাড কিন্তু ইয়া তৈরি করতে দিবে না। নোটপ্যাড তো নিজে মানে একটা নিজে একটা কম্পোনেন্ট আর কি, এই কম্পোনেন্টের ভিতরে আরেকটা কম্পোনেন্ট সে তৈরি করতে দিবে না। তখন আমরা এই কমান্ড প্রমোটের মাধ্যমে অথবা যে ভিজুয়াল স্টুডিও যে কোডটা আছে, ভিজুয়াল স্টুডিও, আমার এখানে একটু ঝামেলা করছে। আপনাদের এখানে প্লে বাটন পাওয়ার কথা, সেই প্লে বাটন চাপলেই আপনারা পাবেন আর কি। আচ্ছা, একটু ঠিক দেখি। আছে। সো আমাদের এখানে যদি প্লে করি, আহ, আমার আমার এখানে সম্ভবত এটা অফ আছে আর কি। কন্ট্রোল টি। আচ্ছা, আমার এখানে যেহেতু অফ আছে আমি ওটা আপনার এখানে প্লে বাটনটা পাবেন। আমি আরেকটা পিসিতে আজকে ক্লাস করাচ্ছি তো সেজন্য আর কি এই প্রবলেমটা হয়েছে। আচ্ছা, তাহলে যে so আমরা, টার্মিনাল দিয়ে স্যার, পরে ওই যে আপনি নোটপ্যাডে যেটা করলেন স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নোটপ্যাডে হবে কমান্ড না। প্রম্পটে যেটা করলেন স্যার সেটাও তো টার্মিনালে দিয়ে করা যায়। কমান্ড প্রমোটে কি আপনাদের হচ্ছে না? বুঝিনি, কমান্ড প্রমোটে হচ্ছে না এটা সিএমডি তে? কমান্ড প্রম্পট সেজন্য আছে, ওই যে আমি ইয়েতে ভিএস কোডের কথা বলছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যে ভিএস কোডে টার্মিনালে গিয়েও মনে হয় স্যার যে পাইথন লিখে তারপরে আপনি যদি এটাও হয় আর কি, এটার সমস্যা নেই। সেক্ষেত্রে ছোট দেখাবে তো সেজন্য আপনাদেরকে আমি ওই ওই উইন্ডোতে দেখাচ্ছি এখানে লিখলেও হয় আর কি, এখানে গিয়ে আমার লোকেশনে যেতে হবে আর কি। সেই লোকেশনে গিয়ে তারপর এটা লিখতে হবে ই পাইথন ওয়ার্ক। তো এখানে হয়তোবা আপনারা অনেকে এই নিচের স্ক্রিনগুলো ঠিকভাবে দেখা যাবে না, এই জন্য আমি ওই ওই ওখানে লিখছি আর কি। কোড পাশাপাশি থাকবে তো সুবিধা আর কি এটা দেখতে। আমি কি এটা আরো বড় করে নিব স্ক্রিন? আমি একটু চেঞ্জ করে বড় করে নিচ্ছি। আর এটার কালার দিয়ে নিচ্ছি হচ্ছে, এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে?
দেখা যাচ্ছে না এখন? আচ্ছা, এখন এখন আমরা আমাদের যেটা বলছিলাম যে মেম্বার অ্যালাইসিং, আপনারা কি কেউ রান করেছেন আপনাদের কমান্ড প্রমোট দিয়ে? কোনো এরর পাচ্ছেন? কেউ কি রান করেছেন? আমাকে কি শুনতে পাচ্ছেন? বুঝতে পারছি স্যার, আজকে আমি তো মোবাইলে কানেক্ট হয়েছি, ও আচ্ছা। অন্যদের কি অবস্থা জানি না। আচ্ছা, যাই হোক, আমি বলছি এখন মেম্বার অ্যালাইস আপনারা খেয়াল করলেই হবে, খুব সিম্পল এটা। মেম্বার অ্যালাইসিং মানে কিছু ছদ্মনাম, যখন অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি একটা বড় একটা প্রজেক্ট করেছেন, প্রজেক্টের নাম দিয়েছেন ডিওআইসিটি। ধরেন আমার এই ফাইলটার নাম আমি ডিওআইসিটি দিয়েছি, টেস্ট না দিয়ে ডিও আইসিটি। সো একইভাবে রাফিদও নাম দিয়েছে ডিওআইসিটি, অথবা আপনি আহ, জাহাঙ্গীর আছেন, জাহাঙ্গীরও নাম দিয়েছে ডিওআইসিটি। সো একইভাবে যখন আমরা এই কমান্ডের মাধ্যমে যখন আমরা ইম্পোর্ট করব ডিওআইসিটি, যখন এই মডিউলটা ইম্পোর্ট করব, পাইথন প্রোগ্রাম নাম যদি একই রকম থাকে একবারই কল করবে, সে যে ডিওআইসিটি সে প্রথম পাবে সেটাকেই কল করবে। সো এই ধরনের প্রবলেম এড়ানোর জন্য আমাদেরকে অ্যালাইসিং করতে হয়। সো আমরা ইম্পোর্ট দিয়ে আমরা সেই মডিউলের নাম লিখবো, এরপরে দিব এএস, একটা কিওয়ার্ড ইউজ করবো। আমরা যখন রিজার্ভ ওয়ার্ড দেখেছিলাম তখন বলেছিলাম যে কি কি রিজার্ভ ওয়ার্ড আছে, ইম্পোর্ট আছে, এএস আছে। সেই এএস এস দিয়ে আমরা এটার নাম দিব ডিআই। ধরেন আমি ডিআই নাম দিয়েছি। সো যখন এরকম এলআইসি ইউজ করব তখন আমাদের আর এই যে মডিউলের যে অরিজিনাল নাম, সেই মডিউলের অরিজিনাল নাম আর আমাদের এই পাইথন প্রোগ্রাম চিনবে না। তখন আমাকে এই ডিআই ডট এক্স দিতে হবে, ডিআই ডট এক্স দিয়ে আমাকে এই কম্পোনেন্টটাকে কল করতে হবে, এই কম্পোনেন্টকে অ্যাক্সেস করা যাবে ডিআই ডট ওয়াই। একইভাবে ডিআই ডট অ্যাড, ডিআই ডট প্রোডাক্ট। সো এভাবে আমাকে অ্যাক্সেস করতে হবে। সো আমি এখন প্রোগ্রামটা যদি রান করি, প্রোগ্রাম যখন রান করছি আমার কিন্তু এরকম রেজাল্ট আসছে, রেজাল্ট ঠিক মতো আসছে। রেজাল্টটা দেখতে পাচ্ছি আমরা আমরা কিন্তু প্যাকেজের নাম চেঞ্জ করে দিয়েছি। প্যাকেজের নাম ছিল হচ্ছে ডিওআইসিটি, সরি, ইয়ার নাম, মডিউলের নাম, সেখান থেকে আমরা অ্যালাইসিং করে ডিআই করেছি। সো এভাবে আমরা দেখা যাচ্ছে যে এক নামের প্রবলেম এড়ানোর জন্য এভাবে অ্যালাইসিং ইউজ করতে পারি। বিষয়টা ক্লিয়ার? এভাবে আমরা অ্যাক্সেস ক্লিয়ার করতে স্যার। পারি। তো এই ধরনের আরো বিভিন্ন ধরনের পসিবিলিটিস আছে কিভাবে কিভাবে আমরা লিখতে পারি। আমি একটু লিখি, যেমন আমরা ইম্পোর্ট দিয়ে ইম্পোর্ট মডিউল নেম, মডিউল নেম এভাবে আমরা ইম্পোর্ট করতে পারি। অথবা আমরা ইম্পোর্ট করতে পারি এভাবেও, ইম্পোর্ট যদি আমাদের একাধিক আইটেম থাকে সেক্ষেত্রে আমরা যে এরকম মডিউল নেম ওয়ান কমা মডিউল নেম, আমার হয়তো বা একাধিক প্যাকেজ কিংবা আমার একাধিক মডিউল অ্যাড করতে হবে, তখন মডিউল নেম টু, মডিউল নেম থ্রি, এরকম ভাবে আমরা এন নাম্বার অফ মডিউল, ধরি এন, এই পর্যন্ত আমরা অ্যাক্সেস করতে পারবো আর কি। এন নাম্বার পর্যন্ত মানে মাল্টিপল এখানে আমরা ইনপুট করতে পারবো, কোনো প্রবলেম নেই। একইভাবে আমরা অ্যালাইসিং এর মাধ্যমেও মাল্টিপল মডিউল আমরা ডিক্লেয়ার করতে পারবো। ইনপুট করে কন্ট্রোল সি আমরা নিলাম, এভাবে অ্যাজ M1, অ্যাজ M2, M2, এভাবে ডট 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 অ্যাজ MN, এরকম মানে মাল্টিপল আমরা মাল্টি আমাদের এরকম মডিউল আমরা অ্যালাইসিং করেও কল করতে পারি, অথবা মাল্টিপল এরকম মডিউল ইনপুট করতে পারি। এছাড়া আমরা এটা তো আমরা ইনপুট দেখলাম। ইনপুট ছাড়াও আমরা ফ্রম যে কিওয়ার্ডটা ইউজ করেছিলাম, ফ্রম ফ্রম দিয়ে আমরা স্পেসিফিক যে মডিউলের যে কোনো একটা কম্পোনেন্টকে অ্যাক্সেস করেছিলাম, সেই মডিউলটাকে আমরা ফ্রম মডিউল দিয়ে আমরা ইনপুট করেছিলাম একটা কম্পোনেন্ট মেম্বার, একটা মেম্বারকে কল করেছিলাম। একইভাবে আমরা এই ফ্রম মডিউল থেকে ইম্পোর্ট একাধিক মেম্বারকেও আমরা কিন্তু দেখেছি কিভাবে কল করা যায়, মেম্বার ওয়ান, মেম্বার
টু, এভাবে আমরা কল করেছি। আমরা এখানেও অ্যালাইসিং ইউজ করতে পারবো। আমরা ফ্রম দিয়ে মডিউল ইম্পোর্ট মেম্বার মেম্বার ওয়ান এস M1 কমা মেম্বার টু এস M2, এভাবে আমরা কল করতে পারবো। এভাবে অ্যালাইসিং করেও আমরা ইউজ করতে পারবো। এখন আমরা ম্যাক্সিমাম টাইম যেটা ইউজ করি সেটা হচ্ছে যে, যেহেতু আপনি এই প্রোগ্রামটা তৈরি করেছি, এই জন্য যেহেতু আপনারা দেখেছেন XY এবং ডেফ এর ভিতরে আছে অ্যাড এবং প্রোডাক্ট মডিউল, কিন্তু সব মডিউলের ক্ষেত্রে তো আপনি আসলে জানতে পারবেন না আসলে কয়টা ভেরিয়েবল আছে একটা মডিউলের ভিতরে, কয়টা এরকম মেথড আছে, কয়টা ক্লাস আছে। সো এটা যেহেতু আমরা যখন জানবো না, তখন আমরা একটা অ্যাস্টারিক চিহ্ন ইউজ করব, যে ফ্রম ইম্পোর্ট সরি ফ্রম মডিউলের নাম লিখবো ইম্পোর্ট ইম্পোর্ট পোর্ট দিয়ে একটা অ্যাস্টারিক স্পেস দিয়ে একটা দিব। এই অ্যাস্টারিক চিহ্ন ইউজ করার মানে আমার পাইথন প্রোগ্রাম মনে করে নিবে যে এই মডিউলের ভিতরে যতগুলোই কম্পোনেন্ট মেম্বার আছে সবগুলোকেই কল করা হয়েছে। বিষয়টা কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এখন আমরা যদি এরকম একটা প্রোগ্রাম আসে যে, ধরি ইম্পোর্ট ইম্পোর্ট ডিওআইসিটি ইম্পোর্ট ইম্পোর্ট ডিওআইসিটি, যেহেতু আমাদের ডিওআইসি একটা মেথড আছে বা মডিউল আছে, ইম্পোর্ট ডিওআইসিটি আমরা তিনবার এভাবে লিখলাম। লেখার পরে আমরা যখন এই প্রোগ্রামটাকে রান করব, আমাদের প্রোগ্রামে কোনো ধরনের এরর প্রদর্শন করবে না। কোনো ধরনের সরি, আমাদের এখানে যেহেতু এক্স দিয়েছি, এক্স হবে না, সরাসরি ডিওআইসিটি লিখতে হবে, যেহেতু আমরা কোনো অ্যালাইসিং এখন ইউজ করিনি। সো আমরা কোনো প্রবলেম হয়নি, আমরা কোডটা রান করতে পেরেছি। একইভাবে আমরা যদি এখানে সবগুলো বাদ দিয়ে শুধুমাত্র একটা রাখি, সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নেই। আমরা যতবারই কল করি না কেন ডিওআইসিটিকে, সে ধরে নিবে এখানে আমাকে একটাই ইম্পোর্ট করতে বলা হয়েছে। সো এইভাবে আমরা কল করতে পারি। সো এখানে আরেকটা বিষয় আমি বলে নেই, যেমন মনে করেন আমরা যারা ডেভেলপার আছি, ডেভেলপারের সুবিধার্থে আমরা প্রথম দিন বলেছিলাম যে এসকেপ ক্যারেক্টারের মধ্যে তিনবার যদি সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন যাই লিখি না কেন, তিনবার যদি লিখি সেটাকে বলা হয় ড্রক স্ট্রিং। তো দিস ইজ সামেশন মেথড, আমি লিখে রাখলাম। এখানে আমি লিখে রাখলাম দিস ইজ মাল্টিপ্লিকেশন মেথড। সো এটাকে বলা হচ্ছে ডক স্ট্রিং। সো কোনো কারণে প্রোগ্রামের বাইরে থেকে যদি আমরা কল করি, প্রোগ্রামের বাইরে থেকে যদি আমরা কল করি, যেমন আমরা এখানে প্র্যাকটিস, এখান থেকে আমরা কল করব, এখানে আমরা অথবা আমরা এই প্রোগ্রামের ভিতরেও কল করতে পারি। আমরা এখানে প্রিন্ট দিব, প্রিন্ট প্রিন্ট করব একটা ফাংশন, যে আমাদের ফাংশনের নামটা লিখতে হবে। সো আমার যে অ্যাড ফাংশনটা করেছিলাম, অ্যাড ফাংশনের ভিতরে ডক স্ট্রিং, এই অ্যাড ফাংশনটা কি কাজে ইউজ করে, তো সেই ডক স্ট্রিংটাকে দেখার জন্য ডট দিয়ে ডাবল আন্ডার স্কোর DOC ডাবল আন্ডার স্কোর শেষ করতে হবে। শেষ করে এটা যদি আমরা সেভ করি, সেভ করার পরে যখন আমরা এটা রান করব, আমাদেরকে আমাদের সরাসরি অ্যাডটাকে তো আমাদের পাবো না, আমরা একটা আমাদের ডিওআইসিটি ডট অ্যাড লিখতে হবে। সেই ক্ষেত্রে আমাদের নান দেখাচ্ছে, এটা যেহেতু আমাদের আলাদা মডিউলে আমরা করেছি সেজন্য আমাদের নান দেখাচ্ছে। যদি আমরা এখানেই প্রজেক্টটা আমরা যদি কল করি, অথবা আমরা যদি এখানে ইম্পোর্ট করি, ইম্পোর্ট পাইথন লিখে পাইথন শেলের ভিতরে এটা ইম্পোর্ট করতে হবে। পাইথন শেলের ভিতরে আমরা ইম্পোর্ট করব, ইম্পোর্ট
এটা হচ্ছে DOICT। দেন আমরা প্রিন্ট করব অ্যাড ফাংশন ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর DOC আন্ডারস্কোর আন্ডারস্কোর। এভাবে যদি আমরা প্রিন্ট করি, অথবা আমরা যদি হেল্প দিয়ে এটা দেখি, হেল্প HELP হেল্প, হেল্প দিয়ে আমরা যদি অ্যাড DOICT। এভাবে আমরা ডক স্ট্রিং প্রিন্ট করতে পারি। এই যে এখানে হেল্প মডিউল DOICT নেম DOICT ফাংশনস পুরোটা চলে আসছে। ডক স্ট্রিংটা আমি অ্যাক্সেস হচ্ছে না, আমি এটা আসছি একটু পরেই। এভাবে ডক স্ট্রিং অ্যাক্সেস করতে পারি আমরা জাস্ট এই প্রিন্ট দিয়ে। এটা রান হচ্ছে না, কমান্ডটা দেখা যাচ্ছে না, আমি সলিউশনটা দেখাচ্ছি একটু পরেই। আমরা মডিউলগুলো কিভাবে, মডিউলের ভেরিয়েবল গুলো মেম্বার গুলো কিভাবে অ্যাক্সেস করতে পারি সেই বিষয়টা অবশ্যই দেখলাম। সবাই মোটামুটি পারবো মনে হয়। সবার কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। এটা যেমন ডিওআইসিটি আমরা মডিউল করেছি, এরকম আমাদের পাইথনের শত শত মডিউল রয়েছে। যেমন নামপি মডিউল, তারপর হচ্ছে আহ, আমাদের এই যে পান্ডাস, এগুলো হচ্ছে অনেক আহ, এরকম অনেক অনেক মডিউল রয়েছে যেটা আমাদের ইনপুট করতে হয়। সো আমরা যদি একটু স্কেচ করি, সোজা কথায় ফাংশনটা হচ্ছে কি, ফাংশন যদি আমরা বলি, ফাংশন হচ্ছে এ গ্রুপ অফ স্টেটমেন্ট। এই যে এরকম একটা স্টেটমেন্ট, দুই স্টেটমেন্ট, তিন, এরকম একাধিক স্টেটমেন্ট থাকবে। যেমন আমরা আমাদের যে প্রোগ্রামটা দেখেছিলাম, এখানে দেখেন, এখানে এই একটা স্টেটমেন্ট, এই একটা স্টেটমেন্ট, এরকম স্টেটমেন্ট, এটা হচ্ছে ফাংশন। ফাংশন এরকম স্টেটমেন্ট। যখন আমরা মডিউল বলবো তখন এই মডিউল গুলো হবে হচ্ছে ভেরিয়েবল, তারপর হচ্ছে ফাংশন, ক্লাস। এই ক্লাসের সমন্বয়ে এটা হচ্ছে মডিউল হবে, এটা হচ্ছে ফাংশন। এই মডিউল এবং ফাংশন, ক্লিয়ার হয়েছে বিষয়টা? মডিউল কি এবং ফাংশন কি? স্যার ক্লিয়ার স্যার। স্যার ক্লাসটা যদি একটু ক্লিয়ার করতেন স্যার। কোনটা কোনটা? ক্লাস। ক্লাসটা আমি ক্লিয়ার করবো। আজকের ক্লাসে ক্লাস নাই তো, স্যার। ক্লাসটা আমি দেখাবো। আজকের ক্লাস হচ্ছে মডিউল এবং প্যাকেজ। ওকে স্যার। এরকম এটা হচ্ছে মডিউল। এরকম একটা প্যাকেজ যখন থাকবে, প্যাকেজ একাধিক মডিউলের সমন্বয় হবে একটা প্যাকেজ, একাধিক মডিউলের সমন্বয়ে একটা প্যাকেজ হবে। তো এইরকম একটা মডিউল থাকবে, এরকম একটা মডিউল, একাধিক মডিউল এরকম, অথবা একাধিক ফাংশন থাকতে পারে। সবকিছুর মিলিয়ে মডিউল হবে, এবং ওই প্যাকেজটা হবে একই ক্যাটাগরির মডিউল নিয়ে। যেমন আমি লোন ব্যাংকিং ইনফরমেশনের জন্য কাজ করব, তখন লোন মডিউল, তারপর হচ্ছে সেভিংস মডিউল, এবং হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে আরেকটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের মডিউল, এরকম তিন চারটা মডিউল নিয়ে একটা প্যাকেজ। একইভাবে আমাদের দেখা যাচ্ছে যে কাস্টমার ইনফরমেশন রাখার জন্য আরেকটা প্যাকেজ আমরা করেছি। সেখানে থাকবে যে কাস্টমারের নাম, কেওয়াইসি ফর্ম, সেই কাস্টমারের ঠিকানা, তার হচ্ছে ইমেজ, তার সিগনেচার কার্ড, এরকম নিয়ে আরেকটা প্যাকেজ করব। তো একই সমজাতীয় সব ধরনের ডেটা নিয়ে, ফাংশন এবং ভেরিয়েবল নিয়ে যে মডিউলটা হবে, সেই মডিউলগুলোর সমন্বয়ে, অনেকগুলো মডিউলের সমন্বয়ে হবে একটা প্যাকেজ। সেই প্যাকেজগুলো ক্রিয়েট আমরা দেখব। এই যে মডিউলগুলো আমরা দেখলাম, এটা হচ্ছে আমরা যেটা দেখেছি, এটা হচ্ছে ডিওআইসিটি নামের আমরা একটা মডিউল নিজেরা তৈরি করেছি, সেই মডিউলটা আমরা দেখলাম। এরকম অসংখ্য মডিউল পাইথনে রয়েছে, সেই মডিউলগুলো শুধুমাত্র আমাদের ব্যবহার শিখতে হবে। আমাদের কোনো মডিউল নতুন করে ডেভেলপ করতে হবে না। যেমন নামপি যে আমরা শুনেছি, যে প্যাকেজটার নাম, এই প্যাকেজটা আমরা শুধুমাত্র কল করে ইউজ করব, নতুন করে নামপি ইউজ করতে হবে না। তো আমাদের যেমন একটা ফাংশন আছে হচ্ছে ইয়ার ম্যাথ ফাংশন। এই ম্যাথ ফাংশনটাকে আমরা শুধুমাত্র ইম্পোর্ট করব, ইম্পোর্ট করে সেই ম্যাথ ফাংশনের ফ্যাসিলিটি গুলো আমরা ইউজ করব। ইউজ করার জন্য আরেকটা বিষয় আমি একটু বলে নেই, সেটা হচ্ছে যে এখানে যে আমরা ডিওআইসিটি যে কল করেছিলাম, আমরা যে ইম্পোর্ট করেছিলাম ডিওআইসিটি যে ফাংশনটা, এখানে যে ইম্পোর্ট করলাম, তো এটার ভিতরে কি কি
মেম্বার আছে, সেই মেম্বারগুলো অনেক সময় আমাদের দেখার প্রয়োজন হইতে পারে। সেই মেম্বারগুলো দেখার জন্য আমাদের একটা কমান্ড আছে পাইথনের, বিল্ট ইন কমান্ড ডিআইআর। ডিআইআর এই কমান্ডটা যখন আমরা দিব, তখন অটোমেটিক্যালি এই যে এই ফাংশনটা আমরা কল করেছি, ডিওয়াইসিটি যে ফাংশনটা ইনপুট করেছি, এই এই ডিওয়াইসিটির সবগুলোর ফাংশনগুলো সে আমাদেরকে দেখাবে। So আমরা যদি এখান থেকে ইনপুট করি, ইম্পোর্ট ডিওআইসিটি, সো আমরা যদি প্রিন্ট করি প্রিন্ট ডিআইআর, সো আমাদেরকে এরকম প্রিন্ট করে দেখাচ্ছে আমাদেরকে। ডিআইআর যখন দিচ্ছি তখন আমাদেরকে এই সবগুলো দেখাচ্ছে। আমরা এটা নোটপ্যাডে নিয়ে নিই। সো এখান থেকে যদি আমরা খেয়াল করি, এক আন্ডারস্কোর আন্ডারস্কোর, আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে আমরা আন্ডারস্কোর আন্ডারস্কোর যখন দেওয়া হবে তখন এটা হচ্ছে পাইথনের একটা স্পেশাল, সবগুলো স্পেশাল ফিচার। স্পেশাল ফিচারের মধ্যে দেখেন আন্ডারস্কোর ডগ, ডগ স্ট্রিং এর জন্য এই কিওয়ার্ড ইউজ করে, ফাংশন লোডারের জন্য লোডিং ইউজ করে, তারপর হচ্ছে নেম, নেম দিয়ে সে এই যে এই ফাংশনটা, এই ফাংশনটা যদি একটা সরাসরি, যেমন আমরা এখানে ইনপুট করলাম, ইনপুট করে কি করেছি, সরাসরি ইনপুট করেছি, সরাসরি যখন ইনপুট করব তখন এটাকে বলা হবে মেইন ফাংশন। আবার যখন আরেকটা মডিউলের ভিতর থেকে এটাকে যখন কল করব তখন এটা হচ্ছে ওই নাম হবে। যেমন আমরা এখান থেকে যখন আমরা কন্ট্রোল জেড দিচ্ছি, এখান থেকে যখন আমরা কল করছি, এখান থেকে যখন আমরা কল করছি আমাদের কিন্তু শুধুমাত্র ডিওয়াইসিটি, শুধুমাত্র এই মেথডটা, মডিউলটাকে সে পেয়েছে, অন্য কিছু কিন্তু সে পায়নি। সো একইভাবে যদি আমরা এখান থেকে আমরা কল করি পাইথন, আমাদের ফাইলের নামটা ছিল হচ্ছে day8। সো আমাদের এখান থেকে যখন আমরা প্রিন্ট করছি তখন কিন্তু আমাদের ডিওআইসিটি পাচ্ছে। তখন আমরা আবার ডিওআইসিটি ডট ডিআইআর, ডিওআইসিটি ডট ডিআইআর সেভ করছি, কল করছি এসডিসি, ডিসি, ডিসি ডিসি। সো আমরা এখান থেকে যখন আমরা কল করছি ডিসি ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর নেম, তখন আমার এই মেথডটার নাম পাচ্ছে সে, দেখেন নেম যখন আমরা কল করছি সেই নেমটা পাচ্ছে হচ্ছে ডিআইসিটি। কারণ কি, কারণ হচ্ছে যে আমি এটা ডিআইসিটি কে কল করেছি আরেকটা ফাইল থেকে। আমরা যখন এই বিষয়টাই প্রিন্ট করব, যখন আমরা এখানে দিয়ে দিব, এখানে প্রিন্ট করব এখান থেকে মেইন ফাইল থেকে, তখন এটার নাম হয়ে যাবে মেইন। আমরা এখন প্রিন্ট করি, প্রিন্ট করছি, অথবা আমরা সরাসরি এখান থেকে যদি কল করি doict ডট py, ও সরি, এখানে সরাসরি হচ্ছে ডিসি দিয়েছি, এই কারণে পাচ্ছে না আর কি। এটা তো ডিসি হবে না, সরাসরি নেম। সো
আমার এখানে একটু প্রবলেম হচ্ছে, আমি এটা দেখাচ্ছি। তো এটা হবে হচ্ছে নেম। এই ফাংশনটার যখন আমি দিব হচ্ছে ডিওআইসিটি থেকে কল করব, তখন আমাকে বলবে হচ্ছে এই ফাংশনটার নেম হচ্ছে মেইন, এবং আমি যখন অন্য আরেকটা প্যাকেজ থেকে কল করব তখন এটার নাম হবে হচ্ছে ডিওআইসিটি। তো এই বিষয়টা আমি দেখাচ্ছি, আমার এখানে প্রবলেম করছে, নতুন অন্য একটা ল্যাপটপে কাজ করছি এই জন্য সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো এভাবে আসলে কল করে। তো আমাদের বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে, যেমন ইনপুট ম্যাথ ফাংশন, তারপর হচ্ছে নামপি ফাংশন। সেই ফাংশনগুলো কিভাবে কল করব সেটা আমরা আসলে মেইনলি দেখবো আর কি। যেহেতু মডিউল কিভাবে কল করেছে আমরা জানলাম, সো সেই ফাংশনগুলো কল করার জন্য আমরা এখন নোটপ্যাডে যাব। নোটপ্যাডে গিয়ে সরাসরি এখন আমরা যখন ইম্পোর্ট, PORT, ইম্পোর্ট দিয়ে MATH, এটা হচ্ছে পাইথনের একটা বিল্ট ইন মেথড, বিল্ট ইন প্যাকেজ। আমরা যখন এটা এক্সিকিউট করব তখন অটোমেটিক্যালি কোনো প্রবলেম আমাদেরকে দেখায়নি, এরর দেখায়নি। সুতরাং এটা হচ্ছে আমাদের ম্যাথ ফাংশন নিয়ে নিয়েছে। সো এই ম্যাথ ফাংশনে MATH, ম্যাথ ফাংশন ডট দিয়ে আমরা যদি ডিআইআর ডিআইআর এই ফাংশনটা কল করি, ম্যাথ ম্যাথ ফাংশনটা যদি কল করে, আমরা এখন ম্যাথ থেকে, ম্যাথের মধ্যে অনেকগুলো ফাংশন আছে, যেমন একটা আছে স্কোয়ার রুট, SQRT। এটা যখন আমরা কল করব, এটার ভিতর আমরা যখন 4 দিব, তখন আমার অটোমেটিক্যালি এই স্কোয়ার রুটের মানটা বের হয়ে যাবে। একইভাবে আমরা এই ম্যাথের ভিতরে অনেক ধরনের ফাংশন আছে, যেমন স্কোয়ার রুট যেরকম আছে এরকম আছে সেল ফাংশন, MATH ডট সেল ফাংশন, SEIL সেল। সেল বলতে বোঝায় যখন আমাদের একটা ভ্যালু এরকম যদি থাকে 10.1, তখন আমরা সেল ফাংশন ইউজ করে এটার এই ভ্যালুটা, দশমিকের পরে যাই কিছু থাকুক না কেন, আমাদের এই ভ্যালুটাকে নেওয়ার জন্য আমরা সেল ফাংশনটা ইউজ করি। তখন আমাদের ভ্যালুটা হয়ে যাবে 10, 11। আমাদের দশমিকের পরের যাই কিছু থাকুক না কেন, পরের ঘরটাকে সে নিয়ে নিবে। এটা হচ্ছে সেল ফাংশনের কাজ। So, একইভাবে আমাদের আরেকটা ফাংশন আছে যে দশমিকের পরে যাই থাকুক না কেন, দশমিকের এই আগের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে নিয়ে নিবে, সেটাকে বলা হয় ফ্লোর ফাংশন, FLOOR ফ্লোর ফাংশন। আমরা 10.1 দিই, সেক্ষেত্রে আমাদের ফ্লোর ফাংশনের মাধ্যমে এটার ভ্যালু হয়ে যাবে 10। আমরা এখানে যদি প্রিন্ট দিই তাহলে আমরা আলাদা আলাদাভাবে দেখতে পাবো। প্রিন্ট, এভাবে দেখতে পাবো। ফ্লোর বলতে বোঝাচ্ছে হচ্ছে আমাদের দশমিকের পরে যাই থাকুক না কেন, দশমিকের আগের যে ঘরটা আছে সেই ঘরের রেজাল্টটা দিবে আর কি। So, একইভাবে আমরা আরো ম্যাথের অনেকগুলো ফাংশন এরকম আছে। ম্যাথ ডট, আমরা ডেটা সায়েন্সের ক্লাসে ইউজ করব ফ্যাবস নামের একটা ফাংশন আছে, FABS, ফ্যাবস। তো ফ্যাবস এর কাজ হচ্ছে আমাদের যে সাইন বিট গুলো থাকে, প্লাস মাইনাস, আমি যদি মাইনাস দিয়ে একটা ফিগার দিই 10.3, আমার এই সাইন বিট, যেটা সাইন বিটটাকে সে অমিট করবে। সো আমাদেরকে রেজাল্ট দিবে 10.3। একইভাবে আমরা যদি এই ফ্যাব ফাংশনটা ইউজ করে প্লাসটাও যদি দিই, সেক্ষেত্রে আমাদেরকে এই 10.3 রেজাল্টটাই দিবে, কারণ সে এই যে প্রথমে যে সাইন বিটটা আছে সেই সাইন বিটটাকে সে অমিট করে। এছাড়াও ম্যাথের ভিতরে আমরা যে আমাদের যে অঙ্কগুলো করেছি আমরা, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সবগুলো এরকম বিল্ট ইন ফাংশন রয়েছে। আমরা শুধুমাত্র ম্যাথ ডট সাইন থিটা, আমরা সাইন 30 দিয়ে আমরা যখন এই ফিচারটা আমরা জাস্ট ইউজ করতে পারবো। একইভাবে এখানে ট্যান থিটা এরকম ফাংশন ম্যাথ ফাংশনে রয়েছে। সো কোনো কারণে মনে হচ্ছে যে না, আমি এখানে ম্যাথ ডট স্কোয়ার ইউজ করবো না, তাহলে কি করব আমরা, এস দিয়ে এমটি দিয়ে এলআইসি ইউজ করবো। তখন আমাদের কিন্তু এখানে জাস্ট এমটি দিয়ে আমরা এটা ইউজ করতে পারবো। সো এখানে কেন এরর আসছে আপনারা কি কেউ বলতে পারবেন, কেন এরর আসছে? এখানে ম্যাথটা কিন্তু এমটি দিয়ে ডিফাইন করা হয় নাই। ডিফাইন তো করলাম, এই যে ম্যাথ এস এমটি। আচ্ছা, স্যার ওইটা বিল্ট ইন ফাংশনকে আপনার রিনেম করা যাবে ডিফাইন না। করা যাবে না, ম্যাথ মনে হয় ম্যাথ আচ্ছা, তো না, যেহেতু ঘটনা ম্যাথ এটা হচ্ছে যে আমি যখন, বিল্ট ইন ফাংশনকে আপনি হ্যাঁ, এমটি দিয়ে আপনি রিনেম করতে পারবেন না। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমি যখন এই ইম্পোর্ট ম্যাথ দিলাম,
আমার এখানে দেখেন নোটপ্যাডের ভিতরে কমলা কালার হয়ে আছে, অরেঞ্জ কালার হয়ে ডট আছে, তার মানে হচ্ছে আমি কিন্তু এটা এখনো রান করিনি। আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। রান করিনি বলেই কিন্তু সে পরের ঘরে এসে এমটি কে সে চিনতেছে না। সো আমি যখন রান করব, রান করে যখন আবার এটাকে রান করব, তখন আমাদের এই এমটি কে সে কিন্তু চিনছে। সো আমার এখন জানা দরকার হচ্ছে যে এই যে আমি স্কোয়ার, সেল, ফ্লোর, ফ্যাবস, সিন, সাইন থিটা, কস থিটা এরকম বলতেছি, তো আমার তো আসলে জানার প্রয়োজন আছে যে আসলে এই ম্যাথের ভিতরে কত ধরনের এরকম ভেরিয়েবল আছে, ফাংশন আছে, জানা প্রয়োজন না? সো এটা আমরা জানার জন্য যে কোনো মডিউলে, যেমন আগের মডিউলে আমার প্রবলেম করছিল, সো সেই যে কোনো মডিউলে যদি আমাদের জানতে চাই, তাহলে আমরা বলেছিলাম কি ডিআই এর নামের একটা ফাংশন আছে। সেই ফাংশনের ভিতরে যখন প্রিন্ট করব, যেমন ম্যাথ মডিউলটাকে আমরা প্রিন্ট করব, তখন ম্যাথ কিন্তু সে চিনবে না, সে চিনবে হচ্ছে এমটি। সো এমটি মডিউলকে যখন প্রিন্ট করব, তখন এই ম্যাথের ভিতরে যা যা আছে সব এখানে সে শো করবে। সো আমি বলেছিলাম যে আন্ডারস্কোর দিয়ে যা যা শুরু হবে সেটা সবগুলোই হচ্ছে আমাদের পাইথনের স্পেশাল কোনো ফ্যাসিলিটির জন্য ইউজ করা হয়, পাইথন নিজস্ব কার্যক্রমের জন্য। আর বাকি যতগুলো আছে সবগুলোই হচ্ছে ম্যাথের ফাংশন। বিষয়টা কি ক্লিয়ার? আর আমরা একটা অ্যাসাইনমেন্ট করেছিলাম স্যার, সেখানে ওই যে পায়ের মানটা যখন আমরা জি জি ম্যাথ জি। ডট লিখে হ্যাঁ করলাম, তখন স্যার কোনো দেয় নাই, মানে পায়ের মানটা সে নিয়ে নিছে। আর হ্যাঁ যখন হ্যাঁ। আমরা ম্যাথ দিই নাই, তখন কিন্তু স্যার আমরা পায়ের মানটা মানে ভেরিয়েবলটা ডিক্লেয়ার জি জি করছি। জি। যেমন এখানে আমরা যদি দেই এমটি ডট পাই, তখন আমাদের কিন্তু পায়ের ভ্যালুটা দিয়ে দিবে। পায়ের ভ্যালু 3.1416। আমরা 16 বলি এই কারণে যে পরের ঘরে 9 আছে এই জন্য। এখানে যদি আপনি দেখেন, এখানে কিন্তু আমাদের পাই আছে। এই দেখেন গামা, জিসিডি, মানে ইয়ার জিসিডি, তারপরে এলসিডি সবই আছে এখানে। এই যে পিআই এবং পাওয়ারও ফাংশন আছে, পি ও ডাব্লিউ। আমরা যে টু স্কোয়ার করি, প্রিন্ট এমটি ডট পিও ডাব্লিউ পাওয়ার দিয়ে আমরা জাস্ট টু যখন করব, ও সরি, 2,2, তখন আমাদের কিন্তু 4 চলে আসছে। একইভাবে আমরা টু স্কোয়ার না করে আমরা যাচ্ছি হচ্ছে 5⁸ সেটাও কিন্তু জাস্ট একটা কমান্ডের মাধ্যমে আমরা এভাবে করতে পারি। তো এভাবে ম্যাথ ম্যাথ হোক আর আমাদের যে কোনো মডিউল হোক, মডিউলের ফিচারগুলো আমরা এভাবে ইউজ করতে পারি। সো আমাদের এখানে যেটা স্যার একটু প্রবলেম, জি জি জি, আন্ডারস্কোরের ওই বিষয়টা একটু আরেকটু বলবেন, ওটা একটু আসলে ক্লিয়ার। ওই যে আন্ডারস্কোর বলতে বোঝায় যখন পাইথন ডাবল আন্ডারস্কোর ইউজ করে। পাইথনের আমরা যখন দেখেছিলাম যে ইয়ার কি কি ক্যারেক্টার সে ইউজ করে, কিছু রুলস ছিল আইডেন্টিফায়ারের, সেই রুলস এর মধ্যে কিন্তু বলা হয়েছিল যে আন্ডারস্কোর কিন্তু পাইথন এটা সাপোর্ট করে। যখন আমরা আন্ডারস্কোর দিয়ে কোনো একটা ভ্যালু প্রকাশ করি, তখন সেটাকে বলা হয় প্রাইভেট। আর যখন ডাবল আন্ডারস্কোর দিয়ে আমরা কোনো একটা ভেরিয়েবল অ্যাসাইন করি, তখন ওটাকে বলা হয় স্ট্রংলি প্রাইভেট, মানে এটা ও 100 আচ্ছা আচ্ছা, 100% শুরুতে প্রাইভেট। যে পড়ছিলাম, হ্যাঁ একদম ইয়েস, শুরুতে, হ্যাঁ। ঠিক আছে। আর যখন আমরা ডাবল আন্ডারস্কোর দিয়ে কোনো একটা ভেরিয়েবল অথবা মেথড এরকম নাম পাবো, ডাবল আন্ডারস্কোর, তখন ধরে নিতে হবে এটা পাইথন নিজস্ব ইন্টারনালি কার্যক্রম মেনটেনের জন্য পাইথন এটা ইউজ করে। সো এটা হচ্ছে পাইথনের নিজস্ব, যেমন আন্ডারস্কোর ডক দিয়ে সে ডক স্ট্রিং এর মাধ্যমে ওই ডকের ভ্যালুগুলো সে রিড করে। So, আমাদের এখানে আমরা যখন ইউজ করলাম ডিআইআর, যেই ফাংশনটা ইউজ করলাম, আমাদের একটু ফাংশনটা লেখায় ভুল ছিল। আমরা প্রিন্ট দিয়ে ডিআইআর দিয়ে আমরা যখন এই মেথডের ভিতরে আমরা যখন এই ডিসিটাকে বলে দিব, তখন এই ডিসির ভিতরে কি কি মেথড আছে সবগুলো আমাদের শো করবে। সো আমরা যদি রান করি এখন, আমাদের কিন্তু সবগুলো শো করছে যে এই মেথডের ভিতরে কি কি আছে, যেমন বিল্ট ইন, ক্যাশ, ডক, ফাইল, এগুলো হচ্ছে পাইথনের নিজস্ব। আর আমরা যেটা করেছিলাম, অ্যাড, প্রোডাক্ট, এক্স এবং ওয়াই, এই মেম্বারগুলো আমরা নিজেরা ডিফাইন করেছিলাম। So, এভাবে আসলে ডিরেক্টরি দেখা হয়। আমি ডট দিয়ে দিয়েছিলাম যে কারণে এরর আসছিল। দেখার নিয়ম হচ্ছে এইভাবে ডিআর এর ভিতর, মানে ফাংশন যেহেতু, ফাংশনের ভিতরে এরকম ভ্যালু পাস করতে হয়। সো আমরা যেরকম ম্যাথ দেখলাম, এরকম আরো অনেক অনেক ফাংশন রয়েছে, মডিউল রয়েছে, তারপর হচ্ছে প্যাকেজ রয়েছে। তো আমরা একটা কাজ করব এখন। উম, আমি একটা দেখাচ্ছি আর কি, র্যান্ডম নামের একটা প্রোগ্রাম দেখাচ্ছি। প্রোগ্রাম দেখানোর পরে আপনার জাস্ট 5 মিনিট সময় থাকবে, 5 মিনিটের মধ্যে আপনার একটা প্রজেক্ট করে দিবেন আর কি। সো পাইথনের আরেকটা বিল্ট ইন ফিচার আছে, হচ্ছে বিল্ট ইন প্যাকেজ র্যান্ডম, ইম্পোর্ট র্যান্ডম।
সো ইনপুট র্যান্ডম দিয়ে আমরা বিভিন্ন ধরনের র্যান্ডম এই সংখ্যাকে আমরা র্যান্ডমলি আমরা ডিফাইন করার জন্য র্যান্ডম ইউজ করি, সরাসরি র্যান্ডম। সো এই যেমন আমরা ওটিপি যখন জেনারেট করি অথবা র্যান্ডম নাম্বার জেনারেট করি, তখন আমরা এই র্যান্ডম ফাংশন ইয়ার ফাংশনটা ইউজ করি এবং এই মডিউলটা ইউজ করি, র্যান্ডম মডিউলটা। তো র্যান্ডম মডিউলের ভিতরেও আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে র্যান্ডম ফাংশন। ধরি আমাদের আমরা একটা লুপ চালাই, ফর আই ইন, ধরছি যে রেঞ্জ 10, মানে 0 থেকে 9 পর্যন্ত ভ্যালুগুলো আমরা নিয়ে একটা র্যান্ডম করব, দিয়ে আমরা এখন একটা প্রিন্ট দিচ্ছি, প্রিন্ট। তখন আমরা জাস্ট এই র্যান্ডম ফাংশনটাকে কল করব, র্যান্ডম আই আই কল করে আমরা যখন রান করব, র্যান্ডম র্যান্ডম দিয়ে, যেহেতু র্যান্ডমের ভিতরে আর একটা র্যান্ডম ফাংশন ইউজ করছি, সুতরাং আমাদেরকে আবার র্যান্ডম দিতে হবে, র্যান্ডম। কারণ র্যান্ডম হচ্ছে আমাদের প্যাকেজের নেম, এই মডিউলের নেম, মডিউলের ভিতরের আরেক ফাংশনটা হচ্ছে র্যান্ডম। এই জন্য আমাদেরকে র্যান্ডম ডট র্যান্ডম লিখতে হবে, লিখলে আমাদের রান হবে। অথবা আমরা এখান থেকে যদি করি, ফ্রম থেকে, ফ্রম র্যান্ডম থেকে ইম্পোর্ট করে নিই, র্যান্ডম ইম্পোর্ট র্যান্ডম, যদি এটা করে নেই সেক্ষেত্রে আমাদেরকে আর নতুন করে লেখার প্রয়োজন হবে না। জাস্ট এখান থেকে প্রিন্ট স্পেস দিয়ে র্যান্ডম আমরা কল করবো। আচ্ছা, আমাদের আগেরটাও কাজ করতো, আমরা যেটা ভুল করেছিলাম সেটা হচ্ছে মাঝখানে আই বসিয়ে দিয়েছিলাম, সরি। প্রিন্ট RANDOM র্যান্ডম মডিউল অবজেক্ট ইজ নট কলেবল। ও আচ্ছা, আমরা এটা কল করে নিই, আমরা একটু রান করে নিই। রান করে এখন আমরা যদি রান করি, দেখবো যে আমাদের র্যান্ডমলি এই যে ভ্যালুগুলো 10টা ভ্যালু জেনারেট হয়েছে র্যান্ডমলি। সো আমরা যখন এই যে র্যান্ডম মডিউল থেকে র্যান্ডমকে কল করব, অথবা যদি সরাসরি আমরা ইম্পোর্টও করতাম, কোনো প্রবলেম নাই। তো দুইটা র্যান্ডম পাশাপাশি দেখতে খারাপ লাগে, RANDOM র্যান্ডম। এই জন্য আসলে আমরা প্রথমে ফর দিয়ে আসলে ইম্পোর্ট করে নেওয়া আমাদের জন্য ভালো আর কি, দেখতে ভালো লাগে এবং আমাদের কাজ করতে সুবিধা হবে। সো এভাবে আমরা যখন র্যান্ডম ফাংশন ইউজ করব, এভাবে আমাদের সংখ্যাগুলো আসবে, এবং এই র্যান্ডমের মাধ্যমে যে রিটার্নটা আসবে সেটা হবে হচ্ছে 0 এবং 1-এর মাঝখানে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যার উপর ভিত্তি করে র্যান্ডম হবে। কিন্তু আমরা যদি চাই যে এরকম আমরা চাচ্ছি না দশমিকের পরে, আমরা চাচ্ছি 1 2 3, তো সেই ক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে র্যান্ডমের ভিতরে যে আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে র্যান্ডম INT, র্যান্ডম ইন্টেজার। তো র্যান্ডম ইন্টেজার যখন আমরা বলবো, তখন আমাদেরকে বলে দিতে হবে যে আমরা কতর মধ্যে আবার র্যান্ডম করতে চাই। 1 থেকে আমরা 10-এর মধ্যে র্যান্ডম করতে চাই, এর বেশি ভ্যালু যাতে না আসে। সো এই যে র্যান্ডম INT লিখেছি, এটাও তার একটা মেথড। সো এই মেথডটাকে তো এখানে আবার কল করতে হবে, র্যান্ডম INT, এভাবে কল করতে হবে। কল করে যদি আমরা এখন র্যান্ডম INT, ওই সো আমরা লাইনটা এখানে, ওই লাইনটা এক্সিকিউট করেন, প্রথম ওই লাইনটা সরি, র্যান্ডম না, র্যান্ড INT। সো এটাকে যখন আমরা করব, সো এখানে র্যান্ড INT নামের ফাংশনটাকে আমরা রান করি, তখন আমরা দেখতে পাবো যে র্যান্ডমলি আমাদের এই রকম সংখ্যাগুলো আবার রান হয়েছে। সো আমরা এরকম যদি না করে সরাসরি যদি আমরা এখানে স্টারিক চিহ্ন ইউজ করি, বারবার আমাদের এই একটা একটা করে যে বাড়াতে হচ্ছে, এটা বাড়ানোর প্রয়োজন হবে না, সরাসরি আমরা এইভাবে রান করতে পারবো। সো দেখেন, প্রথমবার আমরা রান করলাম একরকম ভ্যালু আসছে, দ্বিতীয়বার একরকম, তৃতীয়বার রান করি আবার আরেক রকম আসছে। যতবার আমরা রান করব ততবারই আমাদেরকে এরকম র্যান্ডমলি সে আমাদের ভ্যালু আউট এরকম দিতে থাকবে। So এইভাবে আমরা র্যান্ডম ইউজ করতে পারি, এবং র্যান্ডমের কারণে আমরা দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এখানে যেমন একটা যেমন মনে করেন ওটিপি আমরা করতে যাচ্ছি। সো 5 ডিজিটের আমরা একটা ওটিপি করব, কিংবা 6 ডিজিটের আমরা একটা ওটিপি করব, কিংবা আমরা চাচ্ছি যে আমাদের একটা লিস্ট আছে আমাদের 10 জনের নাম, সেই 10 জনের নাম আমরা যাতে পরপর যেমন স্কুল কলেজে এখন যেটা হচ্ছে লটারি হচ্ছে, যেটা সেই লটারির কাজের কারণেও কিন্তু আমরা এই ধরনের প্রজেক্ট করে থাকি আর কি। আমাদের বর্তমানে যে দেখা যাচ্ছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী যে লটারি হচ্ছে, র্যান্ডমলি যে নাম্বারগুলো চুজ হয়, সেটা কিভাবে হয় সেটাও এই র্যান্ডম ফাংশন ইউজ করে করা হয়। তো একটা আমরা লিস্ট নেই, সমান সমান আমরা একটা লিস্ট ধরি হচ্ছে যে রুল নাম্বার নিচ্ছি আমরা, যেহেতু রুল নাম্বার স্ট্রিং আকারে নেই, 100
কমা দিয়ে আমরা 101, কমা 102, 103, 104, 105 এরকম আমরা নিলাম আর কি একটা লিস্টে। সো আমরা যখন এরকম নিয়েছি একটা লিস্ট, যেহেতু আমরা এটা যখন ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি লিস্ট, এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে রুল। ফার্স্ট ব্র্যাকেট যেহেতু দিচ্ছি তার মানে আমাদেরকে ধরে ধরে নিতে হবে এটা হচ্ছে একটা টাপল, রাইট? এটা হচ্ছে একটা টাপল যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি। সো আমরা এখানে যখন রুল নিলাম, ধরি হচ্ছে রুল, এটা আমরা কন্ট্রোল এক্স, রুল আমরা নর্মাল ভাবে নিব, নেওয়ার পরে আমরা এখানে একটা লুপ চালাবো। লুপটা বলবো আই, আমরা চাচ্ছি যে এখান থেকে 3টা নাম যাতে আমাদের চলে আসে। সো 3বার লুপ চালাবো। চালানোর পরে আমাদের এখানে জাস্ট আমরা প্রিন্ট করব নামগুলো, রুল নাম্বারগুলো প্রিন্ট করব। সেই প্রিন্টের জন্য র্যান্ডমের আরেকটা ফাংশন আছে, চয়েস ফাংশন, CHOICE, চয়েস, CHOICE, চয়েস। এই ফাংশনটা ইউজ করে আমরা জাস্ট এই লিস্টটাকে বলে দিব আর কি। সো অটোমেটিক্যালি আমরা যখন এটা রান করব, সরি আমাদের ইন্ডেন্টেশন এরর, এখানে একটা স্পেস হবে। পাইথনের একটা সুবিধা হচ্ছে যে প্রত্যেকটা এরর কিন্তু সেই আইডেন্টিফাই করে দিচ্ছে, বলে দিচ্ছে আমার এখানে স্পেস, মানে একটা যে কোনো ডেভেলপারের দেখেই বুঝতে পারবে যে আসলে কি প্রবলেম। সো আমরা রান করছি, রান করার পর আমাদের বলছে যে চয়েস যেটা, সেটা সে নেম চয়েস ইজ নট ডিফাইন। কেন ডিফাইন হয় নাই? কারণ দেখেন আমাদের এটা অরেঞ্জ কালার হয়েছে, আমি এখনো রান করিনি এই জন্য। সো রান করে যখন আমি এটা রান করছি তখন আমাদেরকে আরেকটা এরর দিয়েছে, লেন্থ সিকোয়েন্স। কেন এররটা দিয়েছে? কারণ আমরা যখন রুল নাম্বারটা চয়েস করেছি, আমাদের কিন্তু এখানে আবার কল করেছি লিস্ট। সো এটা লিস্ট হবে না, এটা হবে রুল। এজন্য আমাদেরকে এররটা দিয়েছে। সো আমরা যখন রান করলাম আমাদেরকে লটারিতে 102, 101 এবং 100 এই 3টাকে চুজ করেছে। সো এটাকে যদি আমরা দ্বিতীয়বার আবার রান করি, দেখবো যে আমাদের ওই নাম্বার নাও থাকতে পারে, নতুন করে। সো এভাবে আমরা লটারির কার্যক্রমগুলো পাইথনে করে, পাইথন প্রোগ্রামিং দিয়ে এটা এভাবে করে থাকি আমরা। এখানেও যদি আমরা 5 দিই তাহলে আমাদেরকে 5টা ভ্যালু পিক করবে, এভাবে 5টা ভ্যালু পিক করবে র্যান্ডমলি। সো এই কাজের জন্য আমরা, এই লটারির কাজের জন্য আমরা এই ধরনের র্যান্ডম ফাংশনটা ইউজ করি, র্যান্ডম মডিউলটা ইউজ করি, র্যান্ডম মডিউলের চয়েস ফাংশনটা ইউজ করি। সো কোনো কারণে যদি এখন এই আমাদের এখানে রুল নাম্বার সহ ডিকশনারি থাকতে পারে, সেট থাকতে পারে, তো এই চয়েস ফাংশনটা সেটের জন্য কাজ করে না, শুধুমাত্র কাজ করে টাপল লিস্টের জন্য। সো কোনো কারণে যদি আমরা এখানে ধরি শামিম দিই, শামিম, সো আমাদের এখানে 3 দিই, সেক্ষেত্রে যদি কোনো কারণে আমরা রান করি, সেক্ষেত্রে আমাদের এখান থেকে যে স্ট্রিং গুলো আছে সেই স্ট্রিং থেকে সে, যেহেতু স্ট্রিং একটা ইটারেবল, স্ট্রিং থেকে সে 3টা করে সেন্টেন্স এরকম র্যান্ডমলি চয়েস করছে, সেভাবে রান হয়। তো আমরা যেটা বলছিলাম যে একটা ওটিপি কিভাবে জেনারেট হয়, সেই ওটিপি আমি দেখাবো। আপনারা জাস্ট 5 মিনিটে প্রোগ্রামটা করবেন। আমি ধরুন আমি একটা একটা প্রোগ্রাম দেখাচ্ছি ওটিপির। অনেকভাবে প্রোগ্রাম করা যায়। ধরি যে আমাদের ম্যানেজমেন্ট বলেছে আপনারা একটা প্রোগ্রাম করবেন, সেই প্রোগ্রামটা হচ্ছে যে 6 ডিজিটের র্যান্ডম ওটিপি জেনারেট করবে। সে র্যান্ডম ওটিপি জেনারেট করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে 2 লাইনেও কোড করা যায়, আবার ফর লুপ ইউজ করেও করা যায়। ধরি যে আমি, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদেরকে র্যান্ডম থেকে ইনপুট করতে হবে, তারপরে কি করতে হবে? ফর একটা লুপ চালাইতে হবে, যেহেতু আমাদেরকে বলেছে যে একটা ওটিপি জেনারেট করতে, যেখানে থাকবে হচ্ছে সংখ্যা, সংখ্যা দিয়ে একটা ওটিপি, ধরি সংখ্যা দিয়ে র্যান্ডম আই, সরি, আই ইন রেঞ্জ, সংখ্যা দিয়ে আমাদেরকে একটা ওটিপি করতে বলেছে, সুতরাং আমরা রেঞ্জ থেকে 10 নিলাম। 10 নেওয়ার উদ্দেশ্য এই কারণে, কারণ এখানে 0 থেকে 9 অক্ষর নিবে। তারপরে জাস্ট আমরা প্রিন্ট ইউজ করব, প্রিন্ট। প্রিন্ট দিয়ে আমরা কি করব? RAND, র্যান্ড INT, র্যান্ড INT কে আমরা বলে দিব 0 থেকে 9 থেকে একটা সংখ্যা নিতে, অথবা আমরা কোনো লুপ চালাবো না, সরাসরি আমরা প্রিন্ট করব, আমরা একটা ওটিপি জেনারেট করব, শুধুমাত্র একটা ওটিপি।
5 ডিজিটের। তো আমরা র্যান্ড এটা দিব, দেওয়ার পরে আমাদের এটাকে আমরা বারবার কল করব, কমা দিয়ে আরেকবার কল করলাম, 3 বার 4 বার 5 বার এরকম কল করলাম। কল করলে দেখবো যে আমাদের একটা ওটিপি জেনারেট হয়েছে, 5 ডিজিটের একটা ওটিপি জেনারেট হয়েছে। যদি আমরা চাই যে এটা স্পেস যাতে না থাকে, তাহলে আমরা কি করব, সেপারেট এসএপি একটা ফাংশন ইউজ করব। আমরা অলরেডি এটা জানি, এতে আমাদের স্পেসটা কমে গেল। আমরা যতবার রান করবো আমাদের র্যান্ডমলি কিন্তু আমাদের ওটিপি জেনারেট হয়েছে। So, আমরা কি এই র্যান্ডম ওটিপি সম্বন্ধে বুঝতে পেরেছি? জি স্যার। ক্লিয়ার? সো আপনারা একটা প্রোগ্রাম করবেন জাস্ট 5 মিনিটের মধ্যে। সেটা হচ্ছে ম্যানেজমেন্ট বলেছে যে আপনারা একটা প্রোগ্রাম র্যান্ডম এরকম ওটিপি জেনারেট করে দিবেন, শুধু সংখ্যা থাকলে হবে না, প্রথম 3 ঘর থাকবে হচ্ছে কিংবা একটা ক্যারেক্টার থাকবে, তারপর একটা সংখ্যা, তারপর একটা ক্যারেক্টার, একটা সংখ্যা, তারপর একটা ক্যারেক্টার আর একটা সংখ্যা, 6 ডিজিটের একটা র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারবো আমরা। জি স্যার। 5 মিনিট 5 মিনিট ট্রাই করেন, আমি তো আছি। খুবই ইজি, আপনারা জাস্ট একটু মাথা খাটালেই হবে।
কারো কি হয়েছে? 5 মিনিট শেষ। ক্যারেক্টার নাম্বার ক্যারেক্টার আসছে স্যার, স্পেস থাকছে তো দেখছি। স্পেস সমস্যা নয়, যে এটা ইউজ করবেন কমা দিয়ে এসিপি, তারপর হচ্ছে এসিপি সমান সমান তারপর কোলন। কেউ কি পেরেছি আমরা, নাকি আমি স্ক্রিনে দেখাবো? পারছি স্যার, পারছি। আচ্ছা আচ্ছা। যতটুকু হয়েছে ততটুকুই, যে পেরেছেন সে শেয়ার করেন। স্যার হোয়াটসঅ্যাপে তো দিয়েছি, বাট শেয়ার করেন, আমরা সবাই দেখি। স্যার আমি ফোনে কানেক্টেড আর ল্যাপটপে কাজ করছি আর কি, ও আচ্ছা আচ্ছা। তাহলে গ্রুপে দিলে slow, স্যার। ঠিক আছে, আপনি দিয়েছেন যেটা। এটা মনে হয় প্রপার ওয়ে। চয়েস ইচ। ওকে, আমি এটা যে কোডটা দিয়েছেন এটা আমি রান করি। হোয়াটসঅ্যাপে যে কোড দিয়েছেন সেই কোডটা আমি রান করছি। So, আপনাদের যে কোডটা দিয়েছেন, ফ্রম র্যান্ডম ইম্পোর্ট অল, মানে স্টার্ট মানে হচ্ছে অল, তারপরে দিয়েছেন ফর
আই ইন দিয়েছেন হচ্ছে রেঞ্জ 5, আর এন জি ই রেঞ্জ 5, দেন আপনি দিয়েছেন প্রিন্ট সি এইচ ও আই সিই চয়েস, এরপর দিয়েছেন সিএইচ কমা র্যান্ড আইএনটি 001। 01 কেন দিয়েছেন বুঝি নাই। 0 থেকে 10 দেওয়া দরকার ছিল, 0 থেকে 9, তো বারবার 01 এই দুইটাই আসবে। জি জি জি। আচ্ছা যাই হোক, সিএইচ ও আই চয়েস, আবার দিয়েছেন হচ্ছে একটা সিএইচ সিএইচ। ঠিক আছে, এটাই তো দিয়েছেন নাকি? জি এসিপি জি জি, সমান হ্যাঁ। সমান। So আমরা যদি রান করি প্রোগ্রামটা, আমাদেরকে C1 CH আমাদেরকে তো 3টা আসছে। যেহেতু আপনি 3টা করেছেন একইভাবে, যদি এখানে 5টা দিতেন সমস্যা নেই, 5টায় আসতো আর কি। ছটা যদি দিতাম 6টায় আসতো। সরি, এখানে কমা পড়েনি। কন্ট্রোল সি। কোড কি, এই কোডটা কি আমরা সবাই বুঝতে পেরেছি কি করেছে উনি? চয়েসের মধ্যে ক্যারেক্টার নিছে হ্যাঁ এবং হ্যাঁ। ইন্টিজার যে র্যান্ডম ইন্টিজারটা নিছে আর কি। আচ্ছা আচ্ছা। নতুন একটা চয়েস ফাংশন ইউজ করছে দেখা যাচ্ছে। হ্যাঁ, চয়েস ফাংশন ইউজ করার কারণে, আচ্ছা চয়েস ফাংশন ইউজ করার কারণে উনি যেটা করেছে, এই সি এবং এইচ এই দুইটার মধ্যেই কিন্তু সে বারবার ঘুরপাক খেয়েছে। এবং 01, এই 01-এর মধ্যে মানে ভ্যালু কিন্তু 10-এর মধ্যে সীমাবদ্ধ ছিল, এবং ক্যারেক্টারটা ছিল সিএইচ এর ভিতরেই সীমাবদ্ধ, তার বাইরে কিন্তু ছিল না। দেখেন এই কারণে যেটা হয়, একসাথে যদি আমি 6টা তো অনেকগুলো যদি চালাই, 20টা যদি চালাই কিংবা 30টা যদি একসাথে চালাই এখানে, 30টার মধ্যে একটা না একটা কমন পড়ে যাবে, রাইট? একটা না একটা সে কমন পড়ে যাবে। So এই প্রবলেমটা সলভ করার আগে, আমি দেখানোর আগে আরেকটা জিনিস বলে নিই। আমার কমান্ডে যেটা হচ্ছিল না আর কি, যে ডক স্ট্রিং দেখা, এটা আসলে কেন হচ্ছে না আমি বুঝতে পারছি না। বাট এখানে যদি দেখি আমরা, ডক স্ট্রিং কে অ্যাক্সেস করার জন্য ওই মেথডটা লিখতে হয়, যে মেথডটা আমরা আছে, যেমন POW পাওয়ার, যে মেথডটা দিয়ে আমরা এই পাওয়ারটা বের করেছি, এই POW মেথডটা ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর DOC আন্ডারস্কোর আন্ডারস্কোর দিলে দেখা যায় যে এই ডক স্ট্রিং দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই POW কি কাজের জন্য ডেভেলপার তৈরি করেছে, সে একটা বিস্তারিত, এটা ওই প্রোগ্রামিং এর ভিতরেই ট্রিপল যেই সিঙ্গেল কোট অথবা ডাবল কোট আছে সেটার ভিতরে এটা লিখেছে বলে আমরা এরকম ডক স্ট্রিংটা দেখতে পাচ্ছি। একইভাবে আমরা হেল্প ফাংশনের মাধ্যমে ডক স্ট্রিং সহ আর অনেক কিছু দেখতে পাবো। তো হেল্প ফাংশনটা যখন ইউজ করবো, যেমন POW দিয়ে আমরা 5 দিয়েছি, 5 দেওয়ার পর আমাদেরকে এরর দিয়েছে, কিন্তু আমি কিন্তু জানি না আসলে POW এটা কিভাবে ইউজ করে। তো এটার ইউজের যে বিষয়টা আছে সেটা এই বিস্তারিতভাবে বলা থাকে। যখন হেল্প দিব তখন আমাকে কিন্তু বলে দিচ্ছে এখানে ফাংশন, সেই ফাংশনের মধ্যে বলে দিয়েছে একটা বেস, আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল এক্সপোনেনশিয়াল এটা দিয়ে দিয়েছে, এবং মড সমান সমান নান। তো মড সমান সমান নান, এটা কি বলেছিলাম আমরা গত ক্লাসে ফাংশন যখন দিয়েছি, এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু। তো ডিফল্ট ভ্যালু যদি আমরা নাও দিই কোনো প্রবলেম নাই, আমাদের এই দুইটা ভ্যালু দিতে হবে। তার মানে বেস মানে হচ্ছে কত, 2 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 8। বেস হচ্ছে 5, 8 হচ্ছে এক্সপোনেনশিয়াল। সো এটা দিতে হবে। এভাবে ইউজ গুলো আমরা এই হেল্প মানের মাধ্যমে বিভিন্ন ফাংশন দেখে দেখে আমরা ইউজ করতে পারবো। যেমন এসআইএন যদি দেই আমরা, সাইন যদি থেকে থাকে, হেল্প হেল্প সরি, কন্ট্রোল Z, এসআইএন যদি যেমন এসআইএন যেমন এটা আছে, হেল্প দিয়ে আমরা যখন এটা দেখব তখন আমাদেরকে দেখাচ্ছে না, কারণ কি এসআইএন ইজ নট ডিফাইন্ড নেম, তার মানে এটা সম্ভবত একটা ফাংশন। ও আচ্ছা, সরি, আমি আগে ডিফাইন করে নেই। POW POW আমরা যখন পোটা দেখছি তখন ফাংশনটা দেখাচ্ছে। এর মধ্যে কোনো কিছু আছে ফাংশন, কোনোটা আছে সরাসরি, যেমন পাই, যেটা পাই যদি আমরা দেখি, পাইটাকে আমরা পাবো না, কারণ পাই হচ্ছে সরাসরি ভেরিয়েবল। এটা এটা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার আছে, এখানে কোনো ডক স্ট্রিং অ্যাসাইন করেনি। এটা আমরা যদি প্রিন্ট দেই সেক্ষেত্রে আমরা প্রিন্ট
দিয়ে আমরা যখন পাই দিব তখন আমরা পাইটাকে দেখতে পাবো, এজন্য আমাদেরকে এরর দিবে। সো পাই সরাসরি দেখতে পাবো না, এমটি ডট পাই দিয়ে আমরা পাই দেখতে পাবো। একইভাবে আমরা যদি এভাবে আমরা অ্যাক্সেস করতে পারবো, হেল্প ফাংশনের মাধ্যমে ব্যবহারগুলো জানতে পারবো। এমটি ডট এসআইএন সাইন যদি দেই, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা রেজাল্ট দিচ্ছে। কিন্তু পিওডাব্লিউ যেটা, সেটা সরাসরি একটা ফাংশন। আর এখানে কিন্তু দেখেন এটাও একটা ফাংশন, কিন্তু এই ফাংশনটা দেখেন রিটার্ন দা সাইন অফ এক্স একটা ভ্যালু দিতে বলেছে। একইভাবে আমরা এখানে টেন দিলে টেন ফাংশনটাকে দেখাবে, টেন ফাংশন। এভাবে আমরা ফাংশনগুলো দেখে নিব আর কি, হেল্প দিয়ে অথবা ডক স্ট্রিং যদি থাকে, যেমন এটা ডক স্ট্রিং আছে কিনা এটাও আমরা একটু দেখে নেই। এমটি ডট এসআইএন দিয়ে এটারও ডক স্ট্রিং আছে, এটা হচ্ছে সেই ডক স্ট্রিং। এভাবে আমরা ডক স্ট্রিং গুলো দেখতে পারি এবং হেল্প হেল্প দিয়ে আমরা এই ফাংশনটা আসলে কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা দেখতে পারি, ফাংশনের চেহারাটা। সো আমাদের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে একটা র্যান্ডম ওটিপি তৈরি করা, যেটার মধ্যে থাকবে হচ্ছে প্রথমে ক্যারেক্টার এবং তারপর হচ্ছে সংখ্যা, ইয়ার নাম্বার, তারপর হচ্ছে ক্যারেক্টার, তারপর হচ্ছে আবার নাম্বার। সো এটা খুব সিম্পল। আমরা যেহেতু একটা একটা করে জেনারেট করব, আমাদের এরকম লুপ চালানোর দরকার নেই, সরাসরি আমরা প্রিন্টে চলে যাব, প্রিন্ট। তো প্রিন্ট করে আমরা অলরেডি যেমন দেখেছিলাম র্যান্ড আইএনটি ফাংশন ইউজ করেছি। র্যান্ড আইএনটি ফাংশন ইউজ করে আমরা কি করেছিলাম, আমরা সরাসরি এই 0 1 2 এরকম যে এই সংখ্যাগুলো আমরা পেয়েছি, র্যান্ডম সংখ্যা। সো একইভাবে পাইথনের দুইটা ফাংশন আছে, আমি প্রথম দিন আলোচনা করেছিলাম, সিএইচআর এবং ওআরডি। ওআরডি দিয়ে এই যে আমাদের পাইথন প্রোগ্রামিং এ যে এ বি সি ডি আছে, স্ট্রিং গুলো আছে, সেই স্ট্রিং গুলোকে সে আস্কি কোডের মাধ্যমে ভ্যালুতে কনভার্ট করে মেমোরিতে রেখে দেয় সে। সো এই ওআরডি ফাংশনের মাধ্যমে আমরা এই ভ্যালুগুলোর এগেনস্টে, ক্যারেক্টার এগেনস্টে যে কত সংখ্যা আছে সেটা বের বের করতে পারবো। আমরা যদি এখানে এ দিই, ক্যাপিটাল এ হচ্ছে 97, আবার সরি স্মলার এ হচ্ছে 97, ক্যাপিটাল এ হচ্ছে 65, এরকম দেখতে পারি। একইভাবে আমরা এই যে 65, এই 65টাকে আমরা ক্যারেক্টারে প্রকাশ করার জন্য সিএইচআর বিল্ট ইন ফাংশনটা ইউজ করতে পারবো। ইউজ করলে আমাকে দেখাবে সিএইচআর মানে হচ্ছে 65 মানে হচ্ছে এ। সো এই কনসেপ্টটা ইউজ করেও কিন্তু আমরা এই র্যান্ডম আমরা এটা জেনারেট করতে পারি। সো আমরা এখানে প্রিন্ট দিয়ে আমরা এখানে বলে দিব সিএইচআর, সিএইচআর সরি সিএইচআর সিএইচআর দিয়ে আমরা একটা র্যান্ডম নাম্বার আমরা নিব, সেটা হচ্ছে র্যান্ডম। কত থেকে নিব আমরা, মনে করি ক্যাপিটাল, তার মানে 65 থেকে আমরা 90 পর্যন্ত যাব, 90 পর্যন্ত। আর যদি স্মলার হয় সেখান থেকে 97 থেকে শুরু করে আমাদের জেড কততে আসে এই পর্যন্ত যাব আর কি, 120 পর্যন্ত যাব। আমরা ধরি ক্যাপিটাল নিয়ে আমরা করব। সো প্রথমে আমরা সিএইচআর দিয়ে র্যান্ড আইএনটি দিয়ে আমরা 65 90 এটা করলাম, তাহলে হয়ে গেল কি আমাদের একটা প্রথমটা হয়ে গেল, প্রথম নাম্বারটা, এটা আমাদের প্রথম নাম্বারটা হয়ে গেল। তারপর আমরা চাচ্ছি থার্ডের মধ্যেও একটা এরকম লেটার থাকবে এবং সিক্সের মধ্যেও এরকম একটা লেটার থাকবে, এবং মাঝখানে মাঝখানে থাকবে কি, মাঝখানে থাকবে হচ্ছে আমাদের ইন্টেজার নাম্বার, নর্মালি 0 থেকে 9 এরকম ইন্টেজার নাম্বার। সো আমরা এখানে শুধুমাত্র র্যান্ড আইএনটি দিয়ে আমরা এখান থেকে 0 থেকে 9 দিয়ে দিব, 0 থেকে 9 র্যান্ড আইএনটি। সো একইভাবে এটা কপি করে আমরা প্রত্যেকটার মধ্যে চেঞ্জ করে দিচ্ছি, 1 2 3 4 5 এবং 6 দিয়ে এখন যদি আমরা রান করি, আমাদের দেখেন একটা র্যান্ডমলি P6L602 পড়েছে। আবার রান করি, আমাদের এরকম র্যান্ডমলি ওটিপি জেনারেট হবে। বিষয়টা কি ক্লিয়ার? খুব সিম্পল, কিন্তু জাস্ট সিম্পল একটা কনসেপ্ট। তো আমরা চাচ্ছি 10টা যদি এরকম বানাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, ফর লুপ ইউজ করতে হবে, আই ইন রেঞ্জ 10 দিয়ে আমাদের জাস্ট এই ফাংশনটাকে, প্রিন্ট ফাংশনটাকে কল করলে আমরা এই যে এরকম 10টা ওটিপি পেয়ে যাব। সে বিষয়টা ক্লিয়ার কিভাবে তৈরি করব ওটিপি? 3 নম্বর লাইনে স্যার এই যে সিএইচআর মানে কোনো জায়গায় দেওয়া আছে কোনো জায়গায় দেওয়া নাই। না, সিএইচআর দিয়ে আমরা কি করলাম, যেমন আমরা যদি সিএইচআর না দিতাম সেক্ষেত্রে কি হতো, 65 থেকে 90 পর্যন্ত যে কোনো একটা নাম্বার নিত। ধরি এখানে, ইন্টিজারটাকে আমরা ক্যারেক্টারে কনভার্ট করলাম। হ্যাঁ হ্যাঁ, 65 থেকে 90 এর একটা নাম্বার, যেমন সেই নাম্বারের মধ্যে এইচ, যেটা এইচ মানে কত, এইচ মানে হচ্ছে আমাদের যদি ক্যাপিটাল এইচ, সে 7 to 2 প্রথম নাম্বারটা সে কি করেছে, 7 to 2 নিয়েছে, নিয়ে সে ক্যারেক্টারে কনভার্ট করেছে, এইচ এ কনভার্ট করেছে। তারপরটা কি করেছে, সে র্যান্ডমলি
0 থেকে 9 পর্যন্ত একটা সংখ্যা 1 নিয়েছে। তারপরটা আবার কি করেছি আমরা, ক্যারেক্টার, ক্যারেক্টার যেহেতু ক্যাপিটাল, আমরা ওই রেঞ্জের মধ্যে আমরা আবার করেছি, সে এল নিয়েছে, মানে এল এর ভ্যালুটা নিয়ে সে ক্যারেক্টারে কনভার্ট করেছে, তারপরে 6, তারপর 8, এভাবে। বিষয়টা কি ক্লিয়ার? এর আগে যেটা করা হইলো, যে ওই যে আমাদের আরেক ভাই যেটা সিচ, করলেন, হ্যাঁ সিচ, ওখানে যে স্যার হ্যাঁ। করলেন মানে সেখানে যদি string আপনি দেওয়ার করতে জন্য। চান, সেখানে যদি আপনি করতে চাচ্ছেন, উনি তখন চয়েস ইউজ করেছে, CHOICE, চয়েস ইউজ করে এটার ভিতরে CH দিয়েছে, CH। সো এটা যদি আপনি করতে চান, তখন কিন্তু আপনাকে এখান থেকে আমি লুপটা উঠিয়ে দিচ্ছি। এটা যদি করতে চান তাহলে আপনাকে এই যে CH লিখেছে, এখানে এ থেকে শুরু করে জেড পর্যন্ত সবগুলো ক্যারেক্টার আপনাকে লিখতে হবে, কারণ সে কিন্তু এখন একবার সি দিবে, আরেকবার এইচ দিবে, এর পরের বার আবার সি দিবে অথবা এইচ দিবে, এর বাইরে কিন্তু সে কিছু দিতে পারবে না। চয়েস যখন আমরা বলছি, সে এই দুইটা ক্যারেক্টারের ভিতরেই একটা র্যান্ডমলি চয়েস করবে। আর আমরা যখন এটা দিয়েছি, সে কিন্তু ABCD এটা কিন্তু র্যান্ডমলি চয়েস করবে, এ থেকে জেড পর্যন্ত একবার, আবার এখান থেকে এ থেকে জেড, এ থেকে জেড, আবার 0 থেকে 9, এভাবে। সো এরকম যদি ওটিপি দেই, আমাদের যারা হ্যাকার যারা আছে, হ্যাকাররা সহজেই কিন্তু এই কম্বিনেশনটা মিলাতে পারবে না। চয়েসের মধ্যে কি শুধু স্ট্রিং সেক্ষেত্রে বসবে, কিন্তু আমাকে ইন্টিজার এভাবে বসবে লিখতে না? হবে, ABCD। না, চয়েসের মধ্যে শুধু চয়েসের ভিতরে হ্যাঁ শুধুমাত্র স্ট্রিং ইন্টিজার বসবে। তো এটা এই চয়েসটা কখন, চয়েসটা হবে ইটারেটিভ যেই কম্বিনেশন আছে, সেই কম্বিনেশনের ক্ষেত্রে আমরা চয়েস ইউজ করব। যেমন স্ট্রিং একটা ইটারেটিভ, যখন আমরা ABCD লিখবো, সে কিন্তু অটোমেটিক্যালি ABCD কে চিন্তা করতেছে, এখানে 4টা ভ্যালু আছে ABCD। একইভাবে আমরা যখন চয়েস করেছিলাম উপরের দিকে, আমরা একটা লিস্টের ভিতরে নাম লিখেছিলাম, মনে আছে, রুল নাম্বার দিয়েছিলাম 101, 102, লিস্টের ভিতরে অথবা টাপলের ভিতরে, এভাবে দিতে হবে। চয়েস ইউজ করতে হলে আমাকে অবশ্যই একটা ইটারেটিভ একটা ডাটা সেট ইউজ করতে হবে। আর র্যান্ড আইএনটি যখন ইউজ করব, তখন আমাদের এই ভ্যালু নাম্বার ইউজ করব, ইন্টেজার ভ্যালু, আইএনটি যেহেতু দিয়েছি ইন্টেজার ভ্যালু। বিষয়টা কি ক্লিয়ার? স্যার ক্লিয়ার। সো আমরা যে এতক্ষণ যে প্রোগ্রামগুলো করলাম, কাজগুলো করলাম, সেই কাজগুলো কি করেছি আমরা, এই র্যান্ডম অথবা ম্যাথ ইনপুট করেছি, অথবা আমাদের যে DOICT যাই কিছু করি না কেন ইনপুট, এটা কি করেছি, একটা মডিউলকে কিন্তু আমরা কল করেছি। সো একটা মডিউল, ধরেন মডিউল 1, একই সাথে আমরা কিন্তু এই র্যান্ডম এবং ম্যাথ দুইটা ফাংশনকে কিন্তু একসাথে আমরা কল করতে পারি। অবশ্য দেখিয়েছি ওটা, ইনপুট দিয়ে স্পেস দিয়ে র্যান্ডম কমা ম্যাথ দিলে আমরা দুইটা মডিউলও আমরা ইনপুট করতে পারবো। সো M1 মডিউল 2 এরকম মনে করেন আছে। সো একটা মডিউলের ভিতরে আবার এরকম মনে করেন দুইটা মডিউল, এরকম আমার 10টা মডিউল আছে, কিংবা দুইটা মডিউল আছে, এই দুইটা মডিউল মিলিয়ে আমরা তৈরি করেছি। কিংবা মনে করেন আরেকটা, এটার M1 এবং M3 দিয়ে, M3 মডিউলের সমন্বয়ে, আমাদের দুইটা মডিউলের সমন্বয়ে একটা ধরেন হোম লোন আছে, হোম লোন HL, একটা হোম লোন আছে। আর M2 এবং M4 দুইটা মডিউলের সমন্বয়ে আমাদের আরেকটা লোনের জন্য আমরা আরেকটা আহ, তৈরি করে রেখেছি, লোনের দুইটা মডিউল দিয়ে আরেকটা ফাইল, সেটা হচ্ছে ধরেন হাউস লোন, আরেকটা হচ্ছে আমরা করেছি কম্পিউটার লোন, CL, কম্পিউটার লোন। সো এই যে মডিউলগুলো, এই লুনের জন্য যে সমজাতীয় যে মডিউলগুলো আমরা ইউজ করি, এই সমজাতীয় মডিউলগুলো যে ইউজ করি, সেই মডিউলগুলো নিয়ে আমরা একটা প্যাকেজ ডিফাইন করি। সো কখন প্যাকেজ হবে, একটা ফোল্ডারের ভিতরে এই দুইটা ফাইল থাকবে, এই দুইটাও ফাইল থাকবে দুইটা ফোল্ডারের ভিতরে, এবং ওই ফোল্ডারের ভিতরে যখন আমরা আমরা আন্ডারস্কোর আন্ডারস্কোর INIT INIT দিয়ে __.py দিয়ে একটা এমটি ফাইল তৈরি করব, তখন অটোমেটিক্যালি আমার পাইথন প্রোগ্রাম পিভিএম বুঝবে যে এটা একটা পুরোটা মিলিয়ে একটা হচ্ছে, এই পুরোটা মিলে হচ্ছে একটা প্যাকেজ। সো প্যাকেজটা হচ্ছে এই সমজাতীয় মডিউলগুলো নিয়েই মানে অনেকগুলো এই মডিউলের ভিতরে তো আমরা জানি যে ভেরিয়েবল থাকতে পারে, মেথড থাকতে পারে, ক্লাস থাকতে পারে প্রত্যেকটা মডিউলের ভিতরে। সো এইরকম একাধিক মডিউল নিয়ে যখন মডিউলের ভিতরে, যখন এই ফোল্ডারটার ভিতর আমরা যখন ___ INT দিব, INT, তখন এটাও হয়ে যাবে একটা প্যাকেজ, এটাও হয়ে যাবে একটা প্যাকেজ। তখন এই দুইটা ফোল্ডারের বাইরে আরেকটা নতুন করে ফোল্ডারে যখন আমি লিখবো ___ INT__init___.py, তখন এটাও হয়ে যাবে একটা প্যাকেজ। সো এটা যখন হয়ে যাবে মূল প্যাকেজ, তখন প্যাকেজের ভিতরে এগুলো হয়ে যাবে একটা সাব প্যাকেজ।
সো প্যাকেজের কনসেপ্ট কিছুই না, জাস্ট একটা মডিউলের মতোই, জাস্ট এটার ভিতরে একটা ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর আইএনআইটি আন্ডারস্কোর আন্ডারস্কোর ডট পিওয়াই, এই লেখাটা এই ফাইলটা যখন একটা এমটি ফাইল থাকবে তখনই ধরে নিবে এটা হচ্ছে আমি একটা প্যাকেজ। ক্লিয়ার? আমরা একটু জাস্ট আমাদের আর 10 মিনিট লাগবে, 10 মিনিট আমরা এটা শেষ করব। সো আমরা যে উদাহরণটার মধ্যে ছিলাম, আমাদের যে ডিওআইসিটি যে উদাহরণে ছিলাম, তো এই ফোল্ডারের ভিতরে প্র্যাকটিস ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে যখন আমরা, কিংবা আরেকটা ফোল্ডার নেই, টেস্ট 1 একটা ফোল্ডার নেই, এই ফোল্ডারের ভিতরে আমি ডিওআইসিটি এই মডিউলটা রাখলাম। রেখে আমরা যখন এখানে নিউ আরেকটা ফাইল নিব, সেই ফাইলটার নাম দিব আন্ডারস্কোর আন্ডারস্কোর আইএনআইটি আন্ডারস্কোর আন্ডারস্কোর পিওয়াই পিওয়াই। সো এটা আমি চেঞ্জ করলাম। এটা যখন আমরা করব তখন আমাদেরকে এই যে টেস্ট 1 যে ফোল্ডারটা, এই ফোল্ডারটা পাইথন চিনবে এটা একটা প্যাকেজ। বিষয়টা কি ক্লিয়ার? ক্লিয়ার? সো আমরা যখন এখান থেকে কল করব সিএমডি থেকে, আমরা প্র্যাকটিসের ভিতরে আছি, সো আমরা এখান থেকে জাস্ট একটা কল করি, অথবা ডিওআইসিটি ভিতর বা ডে 8 এর ভিতরে আমরা যদি একটু এডিট করে নেই, সো আমরা এখান থেকে ইম্পোর্ট করব জাস্ট আমরা টেস্ট 1 প্যাকেজের নাম দিয়ে, টেস্ট 1, এই প্যাকেজ ডট আমাদের মডিউলটার নাম ছিল ডিওআইসিটি টেস্ট 1 ডট ডিওআইসিটি। এরপর আমরা কল করি হচ্ছে আমাদের যে অ্যাড ফাংশনটা ছিল, অ্যাড ফাংশনটাকে আমরা জাস্ট কল করি 10,20। সেভ করছি, সেভ করে আমরা যখন এখন রান করব, পাইথন ডে 8, আমাদের কিন্তু সামেশন 30 চলে আসছে। সে কোথা থেকে আসছে? একটা প্যাকেজের ভিতর থেকে কিন্তু সে আসছে। আমরা কিন্তু এখন আর ডিওআইসিটি কে ইনপুট করি না, আমরা ইনপুট করেছি এই প্যাকেজটাকে। সো আমরা যদি কোনো কারণে এই টেস্ট 1 এর যখন দেখেন অটোমেটিক কিন্তু এই প্যাকেজের ভিতর আমাদের এই ফাইলটা ক্রিয়েট হয়েছে। সো আমরা এই দুইটা ফাইল ডিলিট করে দিই। ডিলিট করার পরে এখন যদি আমি এই ফাইলটা রান করি, আমার দেখেন অটোমেটিক্যালি যেহেতু ফোল্ডার আছে, ফোল্ডারে নিজস্ব ফোল্ডারের ভিতরে অটোমেটিক্যালি এটা ক্রিয়েট হয়েছে। আর যেহেতু আন্ডারস্কোর আন্ডারস্কোর আইএনআইটি দেইনি, কোনো সমস্যা করেনি। কিন্তু এটা যখন আমরা আমাদের এই পাইথনের যে প্যাকেজগুলো আছে, যেমন পাইথনের প্যাকেজের জন্য হচ্ছে পাইথন বিডি টেরিফ পাইপি, সো এখানে হচ্ছে সব ধরনের প্যাকেজ পাওয়া যাবে। আমার অনেক প্যাকেজ তৈরি করা আছে এখানে। আপনারা চাইলে অনেক ধরনের প্যাকেজ আমরা যেটা ইউজ করি, ইম্পোর্ট ম্যাথ, এখানে সার্চ দিব আমরা যখন, যেমন ম্যাথ ফাংশনটাকে সার্চ দিব MATH ম্যাথ। এখান থেকে আমরা চাইলে, পাইথন হচ্ছে ফ্রিওয়্যার, আপনি কারো ফাংশন চাচ্ছেন যে এই ফাংশনটা কিভাবে লিখেছে সেটাও যদি চান, যেমন MATH ম্যাথ ফাংশন, যেটা এটা কল করলে আপনি দেখতে পারবেন এই যে ম্যাথ ফাংশন, এটা চাইলে আপনি এখান থেকে ক্লিক করে দেখে, এখান থেকে কিন্তু সব কোডও দেওয়া থাকে। কোড আপনি চাইলে র কোড ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে, যে ডাউনলোড ফাইল, র কোড ডাউনলোড করে ওখান থেকে কিন্তু আপনি মডিফাই করতে পারবেন। সো এখানে যখন আপনি দিবেন, দেওয়ার পর আপনি যখন এই যে এই কমান্ড দিবেন পিপ ইনস্টল, আমরা যেমন পিপ ইনস্টল দিয়ে যে ফাংশনগুলো কল করেছি, যখন এরকম ইনস্টল দিবেন তখন আর কাজ করবে না। এই জন্য আমাদেরকে প্যাকেজ বোঝাইতে হলে অবশ্যই আমাদের ফোল্ডারের ভিতরে থাকতে হবে আন্ডারস্কোর এটা যখন থাকবে .py, তখন আমাদের অটোমেটিক্যালি পাইথন প্রোগ্রাম মনে করবে এটা একটা প্যাকেজ।
তখন আমরা এই প্যাকেজটাকে যখন আমরা বিভিন্ন জায়গায় আপলোড করব, তখন আমরা পিপ স্পেস ইনস্টল দিয়ে আমরা এই প্যাকেজটাকে ইনস্টল করে নিতে পারবো। বিষয়টা কি ক্লিয়ার? প্যাকেজটার কনসেপ্টটা জাস্ট এটাই, আর কিছু না। সো আমরা যদি দেখি, আমরা যে লাইব্রেরি বলি যে পাইথন একটা লাইব্রেরি, সো পাইথন হচ্ছে একটা লাইব্রেরি বলি আমরা, যে অনেক অনেক লাইব্রেরি আছে পাইথনের, প্রচুর লাইব্রেরি পাওয়া যায়। সো এই লাইব্রেরিটা মানে কি? এই লাইব্রেরিটা মানে হচ্ছে এরকম একাধিক প্যাকেজের একটা লাইব্রেরি। মনে করেন লাইব্রেরিটা হচ্ছে বিডি ট্যারিফ, আমার একটা লাইব্রেরি মনে করেন এটা আছে বিডি ট্যারিফ, এখানে যদি যাই বিডি ট্যারিফ, সো এটা একটা লাইব্রেরি। এই লাইব্রেরির ভিতরে কি আছে? অনেকগুলো প্যাকেজ, অথবা একটা অথবা একাধিক প্যাকেজ আছে, পিকে টু এরকম ডট 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 পিকে এন প্যাকেজ আছে। তো এই রকম প্যাকেজের ভিতর আবার কি আছে? মডিউল আছে, একাধিক মডিউল আছে, M1, M2, MN, ধরেন MN ডট 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 ডট, এরকম সবগুলোতেই এরকম একাধিক মডিউল আছে। আবার একটা মডিউলের ভিতরে কি আছে? একাধিক ফাংশন আছে, এফ আছে ফাংশন, একাধিক এরকম ফাংশন আছে, ভেরিয়েবল আছে। সো এটা হচ্ছে মূলত লাইব্রেরির একটা কনসেপ্ট। ফুল লাইব্রেরি হচ্ছে এভাবে কাজ করে। বিষয়টা কি ক্লিয়ার? প্যাকেজটা আর কিছুই না, অনেকগুলো মডিউলের সমন্বয়ে গঠিত হয়েছে। যেমন আমি এখানে টেস্ট একটা মাত্র প্যাকেজ করেছি। আপনার আমি একটা অ্যাসাইনমেন্ট দিব, ওখানে 3টা প্যাকেজ থাকবে, 3টা প্যাকেজ থেকে এক প্যাকেজ থেকে আরেক প্যাকেজ আপনি যখন কল করবেন, তখন দেখবেন যে কল আর হচ্ছে না। তখন এই আইএনটি এই ভিতরে যদি না থাকে এই ফাইলটা, তখন আর কল হবে না। বিষয়টা কি ক্লিয়ার? ক্লিয়ার। সো আমাদের মোটামুটি প্যাকেজ এবং মডিউল মোটামুটি শেষ। এখন আমরা যদি কোনো একটা প্যাকেজ যদি বিল্ট ইন এরকম যদি থাকে, আমাদের নিজস্ব প্যাকেজ তো সাধারণত থাকবে না, এটাই স্বাভাবিক। আমাদের যদি বিল্ট ইন কোনো প্যাকেজ থাকে, তা তো আমাদের শুধুমাত্র ইম্পোর্ট করলেই হবে। আর যদি বিল্ট ইন না থাকে, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সেই প্যাকেজটাকে ইনস্টল করে নিতে হয়, সেই লাইব্রেরিটাকে ইনস্টল করতে হয়। সেই ইনস্টলের জন্য পাইথনের কমান্ড হচ্ছে পিপ। তারপরে ইনস্টল দিয়ে বিভিন্ন ধরনের আছে, ব্রিউ আছে, আমরা পিপ ইউজ করব। পিপ ইনস্টল দিয়ে আমাদের যে ধরনের, যেমন বিডি TARIFF ট্যারিফ, এই ট্যারিফটা যখন দিয়ে ইন্টার দিব, তখন অটোমেটিক্যালি দেখেন এখানে লোডিং হচ্ছে, আমাদের অটোমেটিক্যালি এই নোটপ্যাড এই প্রোগ্রামটাকে রান করে নিচ্ছে। সে কিন্তু রান করে নিয়েছে, এবং এটা রান যখন করেছে, তখন আমি এখন ইম্পোর্ট ইম্পোর্ট দিয়ে বিডি বিডি ট্যারিফ, আচ্ছা স্পেলিং ভুল হয়েছে, বিডি ট্যারিফ, তখন আমরা ইম্পোর্ট করতে পারবো। তখন কিন্তু কোনো এরর দিবে না আর কি, আমাদের এই বিডি ট্যারিফের ভিতরে যা যা আছে সবকিছু কিন্তু সে পেয়ে গেছে। সো একইভাবে যদি আমরা আগামী ক্লাসে যেটা করব, নামপি করব আর কি। তো NUMPY নামপি, এটা দিয়ে যখন আমরা দিব, তখন আমাদেরকে এরর দিবে। কেন এরর দিবে? কারণ আমরা এখনো নামপি ইনস্টল করিনি। সো এই নামপি ইনস্টল করতে হলে, কিংবা যে কোনো প্যাকেজ এরকম ইনস্টল করতে হলে, আমাদেরকে কি করতে হবে? PIP স্পেস দিয়ে ইনস্টল দিয়ে আমাদের সেই প্যাকেজগুলো ইনস্টল করতে হবে। তো আগামী ক্লাসে আমরা নামপি যেহেতু দেখবো, আমরা একসাথে নামপিটা ইনস্টল করে তারপর আমরা কাজ শুরু করব। তো আজকের ক্লাসে কারো কোনো প্রশ্ন আছে? ইম্পোর্ট মানে হচ্ছে যে স্যার, ওটা যদি ইনস্টল না থাকে এরর দেখাবে, আর যদি ইনস্টল থাকে তখন আমাদেরকে আর দেখাবে না। দেখাবে না, জি জি জি। যেমন মানে আমরা এরর যখন দেখালে আমরা বুঝবো যে এটা ইম্পোর্ট করতে হলে হয়নি, ইনস্টল করা লাগবে। হ্যাঁ মানে এরর দেখায় মানে হচ্ছে যে ওটা ইনপুট করা নেই আর কি, ইনপুট করতে হবে। সো আমরা যদি এরকম দেখি, যেমন মনে করেন আমাদের আহ, একটা HS কোড দিয়ে দেখি। যেমন আমরা যদি এখানে যদি দেখি, আমরা যেমন ইনপুট করলাম, ইনপুট করার পর আসলে কাজ হয়েছে কিনা সেটা আমরা একটু দেখি। সো ইনপুট করলাম, HS কোডটা ইনপুট করে আমরা রান করলাম, তার মানে হচ্ছে আমাদের এই লাইন এক্সিকিউশন ঠিক আছে। দেন আমি যদি এরকম একটা স্টেটমেন্ট এক্সিকিউট করি HS কোড ধরে,
সো এইচএস কোড ধরে যদি এক্সিকিউট করি, দিয়ে আমি রান করলাম, রেজাল্টের ভিতরে কিন্তু আমার ডকুমেন্টস চলে আসছে, কোনো প্রবলেম হয়নি। দ্যাট মিনস কোড ঠিক আছে। আমি যদি এখন প্রিন্ট করি রেজাল্ট, তখন আমাদেরকে কিন্তু রেজাল্টটা মেমোরিতে যে এসেছে সেটা ঠিকমতো দেখাচ্ছে। এবং এখানে কিন্তু রেজাল্টের মধ্যে অনেকগুলো ভ্যালু আছে, যেই কারণে এখানে আমাদেরকে অবশ্যই একটা লুপ চালাইতে হবে। লুপ চালিয়ে আমরা এইভাবে ভ্যালু পাবো। যাই হোক, এটা আমরা দেখব পরবর্তীতে। মানে আমি আসলে জাস্ট ইম্পোর্ট করে কিভাবে কাজ করতে হয় সেটা দেখালাম। আর যদি এখানে যেমন মনে করেন নামপি যেরকম আমরা পাইনি, একটা ফাংশন আছে ইন্টার টিকে ইন্টার, এরকম যদি দেই, টিকে ইন্টার একটা বিল্ট ইন ফাংশন। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা কাজ দেখাই সংক্ষেপে, এই টেস্টের ভিতরে দেখাই। সবাই একটু খেয়াল করি আমরা, এটা আপনাদের সবারই লাগবে আর কি। ধরি হচ্ছে গুই প্রজেক্ট, gui.py। আমরা এটা খুলি, হচ্ছে নোটপ্যাডে ওপেন করি। ওপেন করে আমরা একটা গুই প্রজেক্ট বানাবো। জাস্ট গুই প্রজেক্ট, সিম্পলি একটা গুই প্রজেক্ট দেখাবো। এটা আপনাদের কাজে লাগবে, আপনারা ফিল করবেন এটা। যেমন আমি গুই প্রজেক্টটা বিভিন্ন ধরনের প্যাকেজ ইউজ করা করা যায়। আমরা সাধারণত টিকে ইন্টার ইউজ করি। পাইথনের একটা বিল্ট ইন ফাংশন হচ্ছে টিকে ইন্টার গুই প্রজেক্টের জন্য। সো এই টিকে ইন্টারটা ইম্পোর্ট করে নিতে হবে, IMPORT, ইম্পোর্ট করে টিকে ইন্টার। সো আমরা একটা এলআইস ইউজ করি, একটা এলআইস ইউজ করি আমাদের সুবিধার্থে। এত বড় নাম না লিখে আমরা টিকে ইউজ করব, এলআইস। সো তখন আমরা একটা মেথড নিয়ে আমরা লিখি যে ক্রিয়েট আন্ডারস্কোর গুই নামের একটা মেথড আমরা ডিক্লেয়ার করলাম, ডিফাইন করলাম। এরপর এখানে আমরা বলবো রোট সমান সমান, মানে টিকেট ইউজ করার জন্য আমরা টিকে ডট, টিকের একটা বিল্ট ইন ফাংশন হচ্ছে ক্যাপিটাল টি দিয়ে আমরা যখন এই ফাংশনটাকে কল করব, অটোমেটিক্যালি আমাদের যে গ্রাফিক্যাল যে ফ্যাসিলিটি, সেই ফ্যাসিলিটিটা আমাদের রুটের ভিতরে চলে আসবে। তারপর আমরা রুটের ভিতরে যখন চলে আসলো, তখন আমরা রুট থেকে আমরা একটা টাইটেল সেট করব। এই প্রোগ্রামের টাইটেল দিব FIRST, ফার্স্ট গুই প্রজেক্ট। আমরা কি করেছি, প্রথমে ইম্পোর্ট করলাম ইম্পোর্ট করে এই টিকে ইন্টারটাকে আমরা অ্যাজ টিকে হিসেবে ইম্পোর্ট করে এই টিকেটাকে আমরা ইউজ করছি। সো রুট দিলাম, পরপর আমরা রুটে বলে দিলাম রুট ডট আরেকটা রুট বলতে এখন কিন্তু যে টিকের ভিতরে যে ফিচারগুলো আছে সবগুলো আমরা রুটের ভিতরে নিয়ে নিয়েছি। এখন রুট বলতে হচ্ছে টিকের ফিচার। সো ডট টাইটেল দিয়ে আমরা টাইটেল সেট করতে হয়। ডট নামের আরেকটা ফিচার আছে, ফাংশন আছে GeoMetry, জিওমেট্রি দিয়ে এখানে ডাইমেনশন গুলো বলে দিতে হয় কত বাই কত হবে। ধরি আমরা 400 বাই 400 একটা 400 বাই 400 একটা গুই আমরা তৈরি করব, কিংবা 400 বাই 400 উইন্ডো একটা তৈরি করব। সো আমরা জিওমেট্রিটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমরা বলে দিলাম যে এটার ব্যাকগ্রাউন্ড কালার না দিলেও প্রবলেম নাই, ব্যাকগ্রাউন্ড কালার আমরা ধরি সেট করব না। রুট ডট মেইন লুপ যখন আমরা বলে দিব, তখন এটা অটোমেটিক্যালি লুপ হয়ে আমাদের উইন্ডোটা তৈরি করে ফেলবে। সো এই যে উইন্ডো তৈরি হলো, সেই উইন্ডোটাকে এখন আমরা বলেছিলাম যে আন্ডারস্কোর দিয়ে যখন আন্ডারস্কোর নেম যখন দিব, যখন নিজস্ব ফাংশন ইউজ করব আমার নিজস্ব মডিউলের ভিতরে, তখন আমাদের পাইথন প্রোগ্রাম মনে করবে যে আমি হচ্ছে মেইন ফাংশন। আর এটা যখন বাইরে থেকে কল করব, তখন এই যে নামটা হয়েছে গুই, এই নামে সে তাকে চিনবে। সো আমরা যেহেতু প্রজেক্টের ভিতরে আছি, সুতরাং আন্ডারস্কোর NAM, নাম আন্ডারস্কোর সমান সমান যদি মেইন হয়, তার মানে কি আমি ভিতরে আছি, তাহলে আমাকে রান করো। আমি এটা বলে দিব তাকে, তাহলে আমাকে জাস্ট রান করবে আমাদের এই ফাংশনটাকে সে কল করবে। এই ফাংশনটাকে সে জাস্ট কল করেছে। সো এই কল করার পরে এখন দেখা যাচ্ছে যে আমরা যদি এখন রান করি এটা আমাদের এখন যদি আমরা রান করি পাইথন, কিভাবে রান করতে হবে, গুই ডট, আচ্ছা আমরা মনে হয় সিডি টেস্ট ফোল্ডারের ভিতরে মনে হয় dir টেস্ট ফোল্ডারের ভিতরে গুই আছে। সো আমরা যখন পাইথন স্পেস দিয়ে গুই দিয়ে আমরা এটা রান করব, তখন আমাদেরকে বলতেছে যে এখানে ইনভ্যালিড সিনট্যাক্স ইফ। সো আমরা ইফ আন্ডারস্কোর নেম, এখানে একটা সমান সমান দিয়েছি, সমান সমান একটা দিলে মানে কি
ভেরিয়েবল অ্যাসাইন করা। আমাদের বলতে হবে যদি নাম মেইন হয় তার মানে আমাদেরকে দুইটা সমান সমান ইউজ করতে হবে, ডাবল ইকুয়াল। সো আমরা যদি এখন রান করি দেখতে পাবো যে আমাদের এই যে আমাদের প্রজেক্টটা রান হয়েছে একটা প্রজেক্ট, এবং আমার এটা টাইটেল দিয়েছিলাম ফার্স্ট গুই প্রজেক্ট। এখানে মিনিমাইজ ম্যাক্সিমাইজ অটোমেটিক আমার এই গুই ফিচারগুলো অটোমেটিক চলে আসছে। আমি যখন ক্লোজ করব ক্লোজ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা বেসিক গুইয়ের প্রজেক্ট। তারপর আমরা এখান থেকে মেনু অ্যাড করতে পারবো, বটম অ্যাড করতে পারবো। আমরা ডাটাবেজের ক্লাসে যখন দেখবো তখন হয়তো বা একটা এভাবে গুই একটা প্রজেক্ট দিয়ে দেখাতে পারি। সো এভাবে আমরা আসলে ইনপুট করব, টিকে ইন্টার যেরকম ইনপুট করলাম এরকম আরো অনেক গুইয়ের ফাংশন আছে। যখন ইনপুট করব যদি কাজ না করে তখন আমরা পিপ দিয়ে ওটাকে সেট আপ করে নিব। বিষয়টা কি ক্লিয়ার? আমার তো স্যার অনেক কোড লিখতে হতো, মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের জন্য অনেক কিছু লিখতে হতো। এটা তো স্যার এখন একেবারে কয়েকটা লাইন সহজ, হয়। কয়েকটা লাইন হয়ে গেছে এবং আপনি এখান থেকে কালার টালার ইমেজ টিমেজ অনেক কিছু দিতে পারবেন। এখানে 500 দিলে দেখুন অটোমেটিক সে 500 নিয়ে নিবে, বড় করে ফেলবে। বড় হয়ে গেছে দেখছেন, এভাবে আর কি খুব সংক্ষেপে অনেক সুন্দরভাবে লেখা যায় আর কি। জাস্ট দেখেন কয়েক কয়েক লাইনে আমাদের একটা গুই প্রজেক্ট হয়ে গেছে। আমরা যদি এখানে একটা বটম অ্যাড করতাম, যেহেতু আজকে আর সময় নেই সেহেতু আমরা এটা দেখাবো আর কি, এতটুকু সেভ করে রাখলাম। আমরা হয়তোবা ডাটাবেজে যখন একটা ক্লাস বলেছিলাম যে কিভাবে ডাটা সেভ হয়, এখানে দুইটা ফিল্ড অ্যাড করব। দুইটা ফিল্ড অ্যাড করে আমরা একটা অ্যাড বটম দিব। এখানে দুইটা ফিল্ড অ্যাড করব, ফিল্ড অ্যাড করে একটা অ্যাড বটম দিব। ওখান থেকে রুল এবং নামগুলো ডাটাবেসে সেভ করে এখানে একটা প্যানেল তৈরি করে দেবো, গ্রিড প্যানেল। সেই গ্রিড প্যানেলে শো করবে এরকম একটা প্রজেক্ট আমরা দেখাবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসের বিষয়টা ছিল মডিউল এবং প্যাকেজ। তো মডিউল এবং প্যাকেজে কি কারো কোনো কোশ্চেন আছে? স্যার চমৎকার বোঝা গেছে স্যার, আসলে আপনার ক্লাসগুলো খুব আকর্ষণীয় লাগতেছে। এটা স্যার আসলে বলাই লাগে স্যার। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আমি শুরুতে একটু আমার প্রবলেম হচ্ছিল, আহ, মানে কথা বলতে একটু সমস্যা হচ্ছিল, এই জন্য একটু স্লো গিয়েছিলাম। সমস্যা নেই, আমরা কিন্তু মোটামুটি আমাদের পাইথন প্রোগ্রামিং এর যে যাবতীয় যা যা লাগবে বেসিক পুরোটাই কভার করেছি। যেহেতু ডাটা অ্যানালিসিস এর জন্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা এতটা লাগে না, সেজন্য আমরা ওটা করব না। তারপর আমি চেষ্টা করব যে যেদিন গুইয়ের ক্লাসটা করব সেদিন আমরা ক্লাস বেস একটা গুই করতে। এখানে যেমন এটা করেছি কি মেথড বেস, প্রসিডিউর বেস বলি কিংবা মেথড বেস বলি, আমরা কিন্তু এখানে মেথড বেস করেছি। ওই দিন আমরা ক্লাস বেস একটা করে ওটা দেখবো, দেখে একই সাথে ক্লাসের কনসেপ্টটাও ক্লিয়ার করব। আগামী ক্লাস থেকে আমরা শুরু করব যে নাম পি, তারপরে আমরা নাম পির পরে পান্ডাস করব, পান্ডাসের পর হচ্ছে ম্যাটপ্লটলিব। তখন আসলে আমাদের মেইনলি কাজ শুরু হবে। তো আমি গ্রুপে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, একই সাথে আমরা কয়েকটা এক্সেল ফাইল দিয়ে দিব, যে ফাইলগুলো দিয়ে আমরা আগামী ক্লাসগুলো কন্টিনিউ করব। আজকে কি আমরা শেষ করব? সবাই যদি অনুমতি দেন তাহলে আমরা আজকের ক্লাসটা শেষ করব।